সম্পর্কে জানবো, মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো, কেস স্টাডি এবং উদাহরণ নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো এবং এই সর্বশেষ প্রশ্নোত্তর পর্ব দিয়ে আজকে আমাদের সেশনকে শেষ করবো। তো শুরু করেই আমাদের মার্কেটিং কি বিষয় জিনিসটা সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আমরা যে এখানে আবিধানিক ভাবে বইয়ের ভাষায় আমরা মার্কেটিং বলতে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে মার্কেটিং হলো কোনো পণ্য বা সেবা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বা আগ্রহ বা ক্রয় বাসনা তৈরি করে প্রক্রিয়া। আচ্ছা, তার আগে মার্কেটিং করেছে, যেহেতু মার্কেটিং এর সংজ্ঞাটা আমরা বললাম, তার আগে আমি একটু অন্য একটা টপিক একটু বলে নিই। আমাদের একটা ভুল ধারণা আছে অনেকের মাঝে যে মার্কেটিং আর সেলস বিষয় জিনিসটা এক, আসলেই না। অনেকেই বলে যে যারা সেলসে চাকরি করে তারা বলে ভাই আমি মার্কেটিং এ চাকরি করি। তো এই কারণে এবং কি আমরা সবাই মনে করি যে মার্কেটিং এ যারা কি সেলসে চাকরি করে মানে মানুষের পণ্য যারা অর্ডার করে পণ্যই করে সবাই এই জবটাকে মূলত মার্কেটিং বলে এবং কি আমরা অনেক ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও এই ভুলটা আমরা করে থাকি যে মার্কেটিং এবং সেলসে একত্রিত করে ফেলি। সর্বপ্রথম অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আমি যেহেতু সেলস প্রফেশন জব করছি দীর্ঘ 12 বছর ধরে, তো আমি এই জিনিসটা একটু সবার কাছে বলতে চাচ্ছি যে এই দুইটা জিনিস মার্কেটিং এবং সেলস এই দুইটা জিনিসই ভিন্ন ভিন্ন জিনিস। মূলত মার্কেটিংটা হচ্ছে যে আমরা যে প্রোডাক্ট বা পণ্যটা নিয়ে কাজ করি সেটা বিজনেসের ক্ষেত্রে যারই ব্যবসা হচ্ছে তার ক্ষেত্রে, আর যে জব করে তার ক্ষেত্রে মার্কেটিং মূলত হচ্ছে একটা পণ্যকে কেনার জন্য একজন ক্রেতাকে আগ্রহ তৈরি করার আগে যে বিভিন্ন ধরনের কাজ থাকে সেই বিভিন্ন ধরনের কাজের হচ্ছে যে প্রচার প্রচারণা থেকে শুরু করে এইটার যে আপনার কোয়ালিটি এবং কি সেই কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করে মার্কেটিং বা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করা এবং কি সেই প্রোডাক্টটার সম্পর্কে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া যে এইটা একটা ব্র্যান্ড, এটা একটা প্রোডাক্ট। ধরেন আমরা হয়তো বা আমাদের এই প্ল্যাটফর্মে জানি যে আমাদের ইএমইপি প্ল্যাটফর্মে যে ফুড তৈরি করেছে এবং কি আমাদের শোরুম আছে যেখানে আমরা বেবি ড্রেস নিয়ে কাজ করতেছি। এই যে আমরা আমাদের শোরুমটাকে মার্কেটিং করছি, আমাদের শোরুমে যেসব বেবি ড্রেস যেসব উদ্যোক্তাদের প্রোডাক্ট গুলি এখানে দেওয়া হচ্ছে তাদের এই প্রোডাক্ট গুলিকে মার্কেটিং করছি বিভিন্ন মানুষ যাতে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলি কেন যার প্রয়োজন এই প্রোডাক্ট গুলি নেয়, বেবি ড্রেস প্রয়োজন হবে এই প্ল্যাটফর্মের থেকে তারা যেন আমাদের ইএমইপি শোরুম থেকে ক্রয় করে। এই জিনিসটার জন্য যে আমরা বিভিন্ন ভাবে আমাদের শোরুমটাকে প্রচার প্রচারণা করছি, সবার কাছে মুখে মুখে বলছি, যত ধরনের মাধ্যম আছে সব ধরনের মাধ্যম ব্যবহার করে যে প্রচার প্রচারণাটা করা হয় যে কোনো একটা প্রোডাক্টের পিছনে, সেটাই মূলত হচ্ছে আমরা মার্কেটিং বলি। সেলস বিষয়টা ডিফারেন্ট। সেলসটা হচ্ছে যারা পণ্য বিক্রির একটা লক্ষ্য নিয়ে বিভিন্ন দোকানে যায় বা আমরা যখন পণ্য বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যাই অর্ডার কালেক্ট করি, আমরা যখন অর্ডার পাই সেটা হলো সেলস। আমরা যখন অনলাইনে মার্কেটিং করার পর আমরা যখন অনলাইনে কোনো কাস্টমার আমাদেরকে নক করার পর আমরা সেই কাস্টমারকে যখন ফিডব্যাক দিলাম এবং একটা অর্ডার জেনারেট করলাম, সেটা হলো সেলস, সেটা মার্কেটিং না। মার্কেটিং হচ্ছে তার এক পর্যন্ত আমরা যে অনলাইনে প্রচার প্রচারণা চালাচ্ছি সেটা মূলত মার্কেটিং সহজ ভাষা। সেই মার্কেটিং সম্পর্কে বিখ্যাত একজন লেখক আছেন, মার্কিন বিপণন বিশেষজ্ঞ লেখক, পরামর্শদাতা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিলিপ কটলার। অনেক নাম করা একজন ব্যক্তিত্ব। উনি মূলত মার্কেটিংকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন সেই সংজ্ঞাটা হচ্ছে আমি একটু এখানে উদ্ধৃতি করেছি, আমি সেটা আবার আপনাদের সামনে একটু উপস্থাপন করছি। ফিলিপ কটলারের মতে মার্কেটিং হলো লক্ষ্যযুক্ত শ্রেণীর প্রয়োজন মেটানোর জন্য মূল্য সৃষ্টি, তৈরি এবং প্রদানের বিজ্ঞান ও শিল্প। এই জিনিসটা আমরা অনেকেই জানি না বা আমরা হয়তো বা বুঝি না। এই যে আমরা যারা সেলসে চাকরি করে, সেলস এবং মার্কেটিং দুইটাই এমন একটা শিল্প, দিস ইজ এন আর্ট। মার্কেটিং কত সুন্দর ভাবে করতে পারবেন, এটা একটা আর্ট। এটা এক একজনের স্ট্র্যাটেজি এবং এক একজনের স্টাইল ডিফারেন্ট থাকে। আপনারা এই যে আমরা যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, আমি একটু উদাহরণ দিই। এইটা আমরা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, বিভিন্ন জন বিভিন্ন ভাবে তার এই একটা প্রোডাক্ট
ব্যানার তৈরি করছে, বিভিন্ন ইনফরমেশন দিয়ে কন্টেন্ট তৈরি করতেছে। এই জিনিসটা কিন্তু একটা আর্ট, সবাই পারে না। যারা কন্টেন্ট রাইটার তারা কিন্তু একটা মানে আর্টিস্ট বলতে গেলে, কারণ তারা একটা পণ্যকে এমন ভাবে রিপ্রেজেন্ট করে আপনাদের সামনে বা আমরা অনলাইনে প্রচার করছি, যাতে আমরা যারা সাধারণ ক্রেতা বা অডিয়েন্স আছে তারা যেন ওই প্রোডাক্টের কন্টেন্টটা দেখে আকর্ষিত হয়ে ওই প্রোডাক্টটা কিনতে, ক্রয় করতে ডিসিশন নিতে পারি। এই যে ডিসিশন মেকিংটা, এইটা কিন্তু পরে হলো মার্কেটিং বা তার প্রচারণাটা। এই প্রচারণাটা না করলে কিন্তু এই আমরা ওই প্রোডাক্টটা কিনতে পারতাম না। ওই প্রোডাক্টের স্বাভাবিকভাবে আপনাকে আমি এক্সাম্পল দিতে পারি। আপনি যখন মার্কেটে যাচ্ছেন, আপনি যে প্রোডাক্টের প্যাকেজিং সুন্দর, যেটা সম্পর্কে সবাই জানে, আপনি সেই প্রোডাক্টটা কিনছেন, বাট যেই প্রোডাক্টটা নতুন আসছে মার্কেটে, যার প্রচারণা কম, সেই প্রোডাক্টটা আমরা কিন্তু কেউ কিনি না। কারণ এখানে মার্কেটিং এর সাথে অনেক কিছু জড়িত। মার্কেটিং এমন একটা জিনিস যেটার সাথে একদম কাস্টমারের হার্ট টু হার্ট কানেকশন থাকে। কারণ আপনি যখন একটা প্রোডাক্ট, আমি একটু আমাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্য বা দ্রব্য আছে আমরা ব্যবহার করি, সেই প্রোডাক্ট নিয়ে আমি আপনাকে উদাহরণ দিই। আমাদের সবারই মধ্যে মোটামুটি একটা ধারণা আছে যে প্রাণ কোম্পানি সম্পর্কে জানি, কিন্তু প্রাণ কোম্পানি সম্পর্কে কিন্তু অনেক রিউমার, মানে কিছু রিউমার বলেন বা কিছু গসিপিং আছে মার্কেটে যে প্রাণের প্রোডাক্ট কোয়ালিটিতে ভালো না, এই ধরনের কিছু আছে। যদিও এটা এই প্ল্যাটফর্মে আমার এভাবে কোনো ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করা ঠিক না, বাট তারপর আমি এই কথাটা জাস্ট উদাহরণের খাতিরে বলতেছি যে এইটা একটা আমরা ধরতে পারি যে এইটা একটা মার্কেটে রিউমারের মতো ছড়ে আছে। কিন্তু আবার সেই দেখেন যে মার্কেটে আকিজ বেকার বা আকিজ গ্রুপের যে প্রোডাক্ট গুলি আছে, আকিজ বেভারেজের প্রোডাক্ট আছে, মানুষজন আকিজের প্রোডাক্ট গুলি একটু বেশি কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ সেটার সাথে একটা কানেক্টিভিটি বেশি আছে এবং কি ওটার কোনো রিউমার এরকম নাই যে এই প্রোডাক্টের কোয়ালিটিগত কোনো প্রবলেম আছে। জাস্ট উদাহরণের স্বার্থে এই দুইটা কোম্পানির নাম উল্লেখ করলাম, যদিও কোনো ট্রেনিং সেশনে এই ধরনের কোনো সেশনে কোনো মানে ব্র্যান্ডকে এভাবে নেগেটিভলি রিপ্রেজেন্ট করা ঠিক না, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত। বাট বিষয়টা আপনাদেরকে শুধুমাত্র বোঝার স্বার্থে এই কথাটা আমি বলেছি। এইটা জাস্ট উদাহরণ হিসেবে নেবেন। জাস্ট এভাবেই মূলত এটা হলো মার্কেটিং এবং মানুষের সাথে আমরা যারা ক্রেতা আছি, যারা অডিয়েন্স আছে, এটা একটা কানেক্টিভিটি। কারণ মার্কেটিং এভাবেই কাজ করে। আজকে থেকে আপনারা, আমি একটা জেনারেল একটা জিনিস সিনারিও বলি, আপনারা সবাই বাসাতে ব্যবহার করেন হুইল সাবান আর হুইল পাউডার। কেন ব্যবহার করেন জানেন? সেটা সেই প্রাচীন থেকে 90-এর দশক বা 80-এর দশক থেকে আপনার বাবার বাবারা, আমাদের বাবার বাবারা এই ব্র্যান্ডটার প্রোডাক্টই ব্যবহার করতো। হুইল সাবান এক নামে চেনে, এবং কি হুইল সাবান এক নামে চেনে, হুইল পাউডার, ওয়াশিং পাউডার এক নামে চেনে। এই কারণে কিন্তু আমরা মানে কিছু কিছু প্রোডাক্টের নাম, মানে নামটাই একটা ক্যাটাগরি হয়ে দাঁড়ায়, যে মানুষজন যারা বলে যে ভাই একটা হুইল সাবান দেন, কেউ কিন্তু বলে না ভাই একটা লন্ড্রি সাবান দেন। বিষয়টা এরকম। তো মানুষজন এতটা কানেক্টেড হয়, আর এই কানেক্টিভিটিটা তৈরি করা হলো মার্কেটিং এর মাধ্যমে। কারণ মানুষজন, আমরা যারা 90-এর দশকে আছি তারা যারা টিভি দেখছি, তাদের এখনো মনে আছে আমরা কিন্তু লাইফ বয় সাবানের একটা অ্যাড দেখে বড় হইতাম ছোটবেলায়। এই যে অ্যাড, মানুষজন শুধু ওই অ্যাড দেখে শুধু মানুষজন লাইফ বই, কিন্তু কেয়া সাবানের একটা অ্যাড ছিল, অ্যারোমেটিক সাবান। যখন ওরা যখন লঞ্চ করে, ওরা একটা ইউনিক একটা পয়েন্ট নিয়ে আসলো যে একমাত্র 100% হালাল সাবানের মার্কেটিং করলো, যে কারণে মানুষ ওই সময় অ্যারোমেটিক সাবানের এত বেশি সেল বেড়ে গেল যে ওই কোম্পানির পিছনে ফিরে তাকাতে হয়নি ওই সময়টাতে। কিন্তু নিজেদের কিছু ডিসিশনের কারণে আজকে অ্যারোমেটিক সাবান হারিয়ে গিয়েছে আমাদের মাঝ থেকে, কিন্তু লাক্স সাবান কিন্তু ঠিকই তাদের জায়গা ধরে রেখেছে। বিষয়টা এরকম। তো মার্কেটিং এর মূল থিমটা আমি অনেক বেশি বলে ফেলছি, আপনারা হয়তো বা বুঝে যাবেন। আমি পরের স্লাইডে যাচ্ছি, তারপর একটু আলোচনা করতে। আচ্ছা, ফিলিপ কটলার মার্কেটিং কে আরো কিছু ভাবে সংজ্ঞায়িত করেছে, যেটা আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। আমি ছোট ছোট পয়েন্ট আকারে বলছি। মার্কেটিং হলো অপরিণীয় প্রয়োজন ও আকাঙ্ক্ষা চিহ্নিত করা। তারপর আছে এই পয়েন্টের যদি আমি
বিস্তারিত বলতে চাই, অপরিণীয় প্রয়োজন এবং আকাঙ্ক্ষা চিহ্নিত করা। মানুষের মূলত পণ্য, মানে আমরা যারা যেসব পণ্যই আমরা কিনি না কেন, সেই পণ্যগুলি কিন্তু আমাদের প্রয়োজনকে পরিপূরক হিসেবে প্রয়োজনটাকে পূরণ করে। যে কোনো প্রোডাক্ট, আপনার যে জিনিসটা প্রয়োজন, আমরা অনলাইন বলেন অফলাইন বলেন যত প্রোডাক্ট আমরা ব্যবহার করি সবই কিন্তু আপনার আমার প্রয়োজন বিধায় ব্যবহার করি। যদি প্রয়োজন না থাকতো আমরা ব্যবহার করতাম না। উদাহরণস্বরূপ বলতে পারি, প্রাচীন বা আদিম কালে কিন্তু এত প্রোডাক্ট ছিল না। মানুষজন ডেভেলপমেন্ট হয়েছে, তখন মানুষজনের চাহিদা বাড়ছে, প্রোডাক্ট মানে প্রয়োজন বাড়ছে, একটা প্রয়োজনের সলিউশন সম্পর্কে এক একটা প্রোডাক্টের জন্ম হয়েছে। সেরকম মার্কেটিংটা এভাবেই করা আসছে যে ওই প্রোডাক্টগুলি যখন তৈরি হয়েছে ওই প্রোডাক্টগুলি বিক্রি করার জন্য তো মার্কেটিং করতে হবে। নইলে আপনি একটা প্রোডাক্ট আপনি বানাচ্ছেন, কিন্তু আপনি বানিয়ে কি করবেন যদি ওইটা আপনার সেল না হয়? ওই কারণেই আপনাকে মার্কেটিংটা করতে হয়, এবং কি সেই জন্য আপনার যে প্রয়োজন এবং যে আকাঙ্ক্ষা সেটাকেই চিহ্নিত করা। তারপর বলছে মার্কেটিং হলো বাজারের আকার এবং লাভের সম্ভাবনা। কঠিন ভাবে ভাষায় বলা হয়েছে, বিষয়টা একই জিনিস, যে মার্কেটিংটা মূলত আপনার প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করাটাই হলো মার্কেটিং। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন মেজারমেন্টে ক্যালকুলেশন করে মার্কেটিং করতে হয়, এইখানে সেই কথাগুলি বলা হয়েছে। তারপর লিখেছে মার্কেটিং হলো কোনো সংস্থা কোনো নির্দিষ্ট সেগমেন্ট কিভাবে সবচেয়ে ভালো সেবা দিতে পারে না তা নির্ধারণ করা। এটার ব্যাপারে বলতে পারি এখানে সেবা উল্লেখ করা হয়েছে। আমি একটু আগে যেটা বললাম যে কোনো পণ্য বা সেবা, আমরা যারা অনলাইন বা অফলাইন বা আমরা যারা এখানে আছি ছোট উদ্যোক্তা বড় উদ্যোক্তা, আমাদের কিন্তু দুই ধরনের প্রোডাক্ট আছে। একটা হচ্ছিল ফিজিক্যাল প্রোডাক্ট, মোবাইল ফোন থেকে শুরু করে যত পণ্য ধরা যায় ছোঁয়া যায় সবই ফিজিক্যাল প্রোডাক্ট। বাট কিছু প্রোডাক্ট আছে ডিজিটাল বা সার্ভিস, যেমন আমি একটা ট্রেনিং দিচ্ছি, আপনি এটা আত্মস্থ করতেছেন, এইটা এমন এই যে প্রোডাক্টটা কিন্তু আপনি ধরতেও পারবেন না, ছুতেও পারবেন না, বাট এটা কিন্তু আপনি আত্মস্থ করতেছেন, আপনার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, বাট ইট ইজ এ প্রোডাক্ট। বিভিন্ন ইনস্টিটিউট এরকম কোর্স সেল করতেছে, বিভিন্ন ইনস্টিটিউট ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছে। কেন সেল করতেছে? একটা ডিজিটাল সার্ভিস সেল করতেছে। বিভিন্ন কোম্পানি আসতেছে এখন, এই যে সফটওয়্যার একটা ডিজিটাল প্রোডাক্ট, এইটা একটা পণ্য বিক্রি করতেছে মানুষজন, তাই ডিজিটাল সার্ভিস বিক্রি করতেছে। তারপর হচ্ছে হলো যে এই যে স্কুল কলেজ, তারা কিন্তু আপনার সন্তানকে পড়ানোর জন্য একটা টাকা নিচ্ছে, বিনিময়ে একটা সেবা দিচ্ছে যে আপনার সন্তানকে পড়াচ্ছে। হাসপাতাল সেম কাজটা করতেছে, যদিও মানুষের মৌলিক চাহিদার মধ্যে 3-4টা পণ্য পড়ে যায়, কিন্তু তারপর বর্তমান যুগে আমরা এসব সব পণ্য বা সব সেবা একটা ন্যূনতম প্রয়োজনীয় একটা অর্থের বিনিময়ে আমরা এই সব পণ্যগুলি কিনে থাকি বা ক্রয় করে থাকি। তো এই বিষয়টি হলো যে সেবা দিতে পারা বা নির্ধারণ করা। আর মার্কেটিং হলো উপযুক্ত পণ্য পরিষেবা তৈরি করা বা প্রচার করা। মার্কেটিং হলো ব্যক্তি ও সংগঠন অন্যদের সাথে মূল্য সৃষ্টি ও বিনিময়ের মাধ্যমে নিজেদের প্রয়োজন ও আকাঙ্ক্ষা পূরণের একটি সমাজগত বা ব্যবস্থাপনা প্রক্রিয়া। সবই ওনার একজন ফিলোসফিয়ার, ওনার ফিলোসফিতে যেই উনি সংজ্ঞায়িত করেছেন মার্কেটিং কে। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তারপরে যে স্লাইডটা আছে এখানে লেখা আছে যে কেন মার্কেটিং এ গুরুত্বপূর্ণ। মার্কেটিং আসলে অনেক গুরুত্বপূর্ণ যে কোনো প্রতিষ্ঠানের জন্য। তো আমরা একটু পড়ি আগে, তারপরে এটা নিয়ে কথা আলোচনা করছি। প্রথমে আমরা এখানে লেখা আছে মার্কেটিং যে কোনো ব্যবসার জন্য অপরিহার্য, কারণ এটি গ্রাহকদের সাথে একটি সংযোগ তৈরি করতে সাহায্য করে। যেটা আমি একটু আগে বললাম যে এই মার্কেটিং হচ্ছে একটা কানেক্টিভিটি, যেটা আপনি আপনার কাস্টমারের সাথে আপনার একটা কানেক্টিভিটি তৈরি করে। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিতে পারি, আপনার প্রোডাক্টের কোয়ালিটি, আপনার মার্কেটিং, আপনার কাস্টমার সার্ভিস যদি বেটার হয়, আপনি রিপিটেড কাস্টমার, আমরা সবাই অনলাইন উদ্যোক্তা এখানে যারা আছে কম বেশি ম্যাক্সিমাম, আপনি একটু জাস্টিফাই করে দেখবেন যে আপনার এই একজন কাস্টমার যে আপনার কাছ থেকে একবার একটা পণ্য কিনে ভালো সার্ভিস পেয়েছে, ভালো কিছু পেয়েছে, সে কিন্তু বারবার আপনার কাছ থেকেই আসে। কেন আসে? শুধু ভালো সার্ভিস পেয়েছে, এবং কি সেই সার্ভিসের জন্য আপনার সাথে যে একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে একটা কাস্টমারের,
সেই সংযোগটা তৈরির কারণেই আপনার কাছে বারবার ফেরত আসে। আমরা এটা আমাদের মার্কেটিং এর ভাষায় বা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় রিটেনশন মার্কেটিং বলি বা রিটেইনিং কাস্টমার বলি। কারণ এই কাস্টমার আমার ভরা কাস্টমার যারা প্রতিনিয়ত আমার কাছে আসে। ইভেন আপনি যদি এটা ফিজিক্যাল বিজনেসের ক্ষেত্রে দেখেন, যে আপনারা যখন বাজার করেন, যেসব দোকানে বা মাছের বাজার বা মাংসের বাজার এর দিকে একটু খেয়াল করবেন, যে আপনারা যখন বাজার করতে যান, আপনি সেই একটা দোকানের কাছেই যান, দোকানদারের কাছে থেকে বাজার করতে পছন্দ করেন, যার কাছ থেকে আপনি মাংস কিনে বা মাছ কিনে ভালো পেয়েছেন এবং কি তার ব্যবহার ভালো ছিল, আপনি বারবার তার কাছে যাচ্ছেন, তার কাছ থেকে সেই সেবাটাই নিচ্ছেন। শুধুমাত্র তার সাথে আপনার একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছে এই কারণে। যদি আজকে বন্ডিং তৈরি না হতো, আপনি পরবর্তীতে অন্য কোনো দোকানে চলে যাবেন। তারপর লিখেছে এবং তাদের আপনার পণ্য বা পরিষেবার সাথে পরিচয় করিয়ে দেয়। স্বাভাবিক, আপনি যদি পণ্যের সাথে পরিচিত না হতেন তাহলে এই কানেক্টিভিটিটা তৈরি হতো না। আপনার টার্গেট শ্রোতাদের কাছে পৌঁছাতে এবং আপনার ব্যবসার জন্য রাজস্ব জেনারেট করতে, রাজস্ব বলতে রেভিনিউ বলে ইংলিশে, যেটা আমরা সব রেভিনিউটাকে চিনি, রাজস্ব বুঝি না, বাংলাটা জানি না। জেনারেট করার জন্য একটি শক্তিশালী বিপণন কৌশল যা গুরুত্বপূর্ণ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মার্কেটিং যদি আমরা সহজভাবে বলি, তো আপনার প্রোডাক্টটার পরিচিতি করার জন্য এবং আপনার সাথে আপনার ক্রেতা গ্রাহকের আত্মিক সম্পর্ক তৈরি করার জন্য মার্কেটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা ছাড়া আপনি প্রোডাক্ট আপনার পণ্যটাকে মানুষের দুয়ারে, মানুষের চোখের সামনে পৌঁছাতে পারবেন না। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে লেখা আছে বাজার বোঝা বা আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট। মার্কেটিং করার জন্য অবশ্যই আপনাকে মার্কেটটা বুঝতে হবে। কেন আপনি সেই কোন মার্কেটে আপনি আপনার পণ্য বিক্রি করার চেষ্টা করতেছেন, আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, এই জিনিসগুলি যদি আপনি অ্যানালাইসিস না করেন তাহলে আপনি কখনোই মার্কেটিং বুঝতে পারবেন না, এবং কি আপনার মার্কেটিং ভুল হবে, আপনার সেলও ডিগ্রোথে চলে যাবে। ডিগ্রোথ মানে ব্যবসা নিচের দিকে চলে যাবে, উপরের দিকে উঠবে না। আর সেলস আর মার্কেটিং যদিও দুইটা আলাদা জিনিস, বাট দুইটা এই একটার সাথে আরেকটা অনেক বেশি কানেক্টেড। মার্কেটিং ছাড়া সেলস হবে না, সেলস ছাড়া মার্কেটিং এর কোনো ভ্যালু নাই। সেলস ছাড়া আসলে মার্কেটিং না, সেলস ছাড়া কোনো একটা প্রতিষ্ঠানেরই ভ্যালু নাই। কারণ দিন শেষে আমরা এতটুকু বলতে পারি যে যেই পণ্যই বিক্রি করুক না কেন, প্রতিটা প্রতিষ্ঠান কোনো না কোনো কিছু কোনো না কোনো মানুষের কাছে বিক্রি করে। সেইটা কেমিক্যালের প্রতিষ্ঠান হোক, বিল্ডিং এর ইনস্ট্রুমেন্ট হোক, কোনো না কোনো পণ্য। এই যে বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি হয়, ডাক্তার তৈরি হয়, দিন শেষে তারাও তাদের সার্ভিসটা বিক্রি করতেছে কোনো প্রতিষ্ঠানে যায়, এবং কি যদি নিজের প্রতিষ্ঠান হয় তার নিজের প্রতিষ্ঠানে যায় তার সার্ভিস বিক্রি করতেছে। all is about sales and marketing. মার্কেটিং ছাড়া এই দুনিয়া অচল বা দুনিয়াই চলবে না। কারণ মার্কেটিং ছাড়া লেনদেন হবে না, টাকার আদান প্রদান হবে না, সেলস ছাড়া টাকার আদান প্রদান হবে না। তো আপনার এই পুরো ইকোসিস্টেমটাই জড়িয়ে আছে সেলস এন্ড মার্কেটিং এর উপর। সেলস এর সাথে বেশি রিলেটেড, দেন সেলস করার জন্য মার্কেটিং দরকার। আশা করি সবাই এই বিষয়গুলি বুঝতে পারতেছেন। যদি আমার কথার মাঝে কারো কোনো কোয়েশ্চেন তো আসে, কোনো কিছু বুঝতে না পারেন, দয়া করে নোট করে রাখবেন অথবা হ্যান্ড রাইট করে চ্যাট বক্সের প্রশ্নটা দিয়ে রাখবেন। আমি সিফাত হাসান ভাইকে রিকোয়েস্ট করবো যে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনি কাইন্ডলি একটু নোট করে রাখবেন, যাতে আমি আমার প্রশ্নোত্তর সেশনে এই প্রশ্নগুলির উত্তর দিতে পারি। আচ্ছা, আমরা এখন বুঝি যে আসলে বাজার গবেষণা বা এই জিনিসটা কি। বাজার গবেষণাটা এখানে লেখা আছে লক্ষ্য বাজারের চাহিদা ও প্রবণতা বোঝা, জরিপ এবং ফোকাস গ্রুপ ব্যবহার করে তথ্য সংগ্রহ করা। মূলত এইটা হচ্ছে কিছুটা অ্যানালাইসিস। আপনি যখন মার্কেটিং করবেন, মার্কেটিং এর কিছু বেসিক বিষয় থাকে, সেই বেসিক বিষয়ের মধ্যে আপনি যখন শুরু করবেন কোনো একটা পণ্য নিয়ে, আগে তো আপনাকে বাজারটাকে আগে গবেষণা করতে হবে। আপনি একটা পণ্য নিয়ে মার্কেটিং করার জন্য, মানে আপনি পণ্য নিয়ে মার্কেটে আসছেন, একটা নতুন পণ্য, আপনি সে যে প্রোডাক্টটা নিয়ে আসছেন, অবশ্যই আপনি এই
আমি উদাহরণস্বরূপ বলতে টিএমইপি প্ল্যাটফর্মে বা আপনি একজন উদ্যোক্তা, আপনার যে কোনো একটা প্রোডাক্ট আছে XYZ, সেই প্রোডাক্টটা আপনি যখন অনলাইনে মার্কেটিং করার জন্য বা বিজনেস করার জন্য চলে এসেছেন, আগে অবশ্যই আপনি হয়তো বা এই জিনিসটা একটু হলেও অ্যানালাইসিস করছেন। বেশি যদি নাও বলি, আপনি একটু হলেও অ্যানালাইসিস করছেন। কি অ্যানালাইসিস করছেন? হয়তো বা আপনি চিন্তা করছেন যে ধরেন যে এখন ইয়ারবাডস বেশি বিক্রি হচ্ছে অনলাইনে, বা ইলেকট্রনিক মোবাইল গ্যাজেট বা অ্যাক্সেসরিজ গুলি ভালো বিক্রি হয়, এই প্রোডাক্ট গুলি আপনি হয়তোবা দেখেছেন যে ভালো বিক্রি হচ্ছে অনলাইনে, তখন আপনি হয়তোবা সেইটা নিয়ে কতদিন কিছুদিন রিসার্চ করলেন, রিসার্চ করে আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন। অথবা সবাই এখন অর্গানিক ফুড নিয়ে কাজ করে, তো অর্গানিক ফুড নিয়ে যখন কাজ করে, সেক্ষেত্রে অর্গানিক ফুড নিয়ে যখন আপনি কাজ করছেন, আপনি শুরু করার আগে অবশ্যই আরো যারা অর্গানিক ফুড নিয়ে কাজ করে, যেরকম বড় বড় যদি ব্র্যান্ড বলি, ঘরের বাজার আছে একটা ব্র্যান্ড, যারা এই ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে তাদের ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করে ফেলেছে। এইরকম আরো কিছু রিজিক ফুড আছে, আরো অনেক কিছু হালাল ফুড আছে, অনেকগুলি পেজ আছে যারা অনেক বড় ব্র্যান্ডে পরিণত হয়েছে অনলাইনে এই অর্গানিক পণ্য বিক্রি করে। তো অর্গানিক পণ্যটা বিক্রি করে চাহিদা বা গবেষণাটা এটা কিভাবে আসছে? আপনি অবশ্যই কিছুটা চাহিদা দেখেছেন বাজারে, দেখেছেন যে অনেক মানুষ অর্গানিক পণ্য নিয়ে কাজ করতেছে, ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, তাহলে এটার অবশ্যই মার্কেটে চাহিদা আছে। কিছুটা অ্যানালাইসিস করছেন, তারপর সেই অ্যানালাইসিস এর জন্য আপনি এখানে জরিপ করতে পারেন, ফোকাস গ্রুপ তৈরি করতেন, হয়তো তথ্য সংগ্রহ করতেন যে কি পরিমাণে আপনার এই প্রোডাক্টের চাহিদা আছে। তারপর হয়তো আপনি এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটে এসেছেন যে হ্যাঁ, আমি এই প্রোডাক্টটা নিয়ে এখন মার্কেটিং করে বিক্রি করার চেষ্টা করব। তারপর এখানে বাজার গবেষণার মধ্যে আরো একটা পয়েন্ট আছে, লক্ষ্য শ্রোতা চিহ্নিতকরণ বা টার্গেট অডিয়েন্স আইডেন্টিফিকেশন। আসলে আমরা মূলত বাংলার থেকে ইংলিশটা ভালো বুঝি, কারণ ইংলিশটাই সারাক্ষণ দেখি। তো টার্গেট অডিয়েন্স আইডেন্টিফিকেশন, বা আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর টার্গেট অডিয়েন্স সেট করা, বা আমরা যখন পেজ মানে পেজে পোস্ট বুস্ট করি, বা যারা করে এই কাজটা তারা বা অ্যাড রান করে, এটা আপনারা জানেন হয়তো যে যারা অ্যাড রান করে তারা কিন্তু টার্গেট অডিয়েন্স সেট করে বা আইডেন্টিফাই করে। এখানে একটা অ্যানালাইসিসের বিষয় আছে। আসলে আপনার প্রোডাক্টটা কার জন্য, এইটাই হলো মূলত আপনার অ্যানালাইসিসের বিষয়। মানে টার্গেট অডিয়েন্স আইডেন্টিফিকেশন বলতে এই জিনিসটা বোঝাচ্ছে আপনি যে পণ্যটা আনছেন এটা কাদের জন্য আনছেন। আপনি কি এটা মানে কোন এইটা কি আপনার 12 থেকে 18 বছরের বাচ্চার জন্য কোনো পণ্য আনছেন, নাকি এটা 30 থেকে 35 বছরের যুবকদের জন্য বা মানে ইয়াং জেনারেশনের জন্য এনেছেন, নাকি এনেছেন আপনারা একদম এই যারা ওল্ড এজ আছে তাদের জন্য 50-এর উপরে। এই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, টার্গেট করতে হবে যে আপনার প্রোডাক্টটা কার জন্য। এই জিনিসটা বাজার গবেষণার মধ্যেই পড়ে, অ্যানালাইসিস করতে হবে যে আপনার প্রোডাক্টটা কোন শ্রেণীর, কোন লোকের, এবং কি তাদের মানে টার্গেট অডিয়েন্স কিরকম, সেইটা কি ছেলেদের জন্য আনতেছেন নাকি মেয়েদের জন্য আনতেছেন। এগুলো অনেক কিছু আছে যারা আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করবো, আশা করি সেই ক্লাসে আমাদের আমাদের ইনস্ট্রাক্টরগণ এই জিনিসটা আরো বিস্তারিত হয়তো বা বলবেন। আমিও থাকলে বা অন্য কোনো ডেভেলপমেন্ট ক্লাসে, ডিজিটাল মার্কেটিং ক্লাসে এই বিষয়টা আরো সুন্দরভাবে আমি বুঝিয়ে বলবো, কারণ এই জিনিসটা বেশি প্রয়োজন হয় আমাদের ডিজিটাল মার্কেটিং বা ইস্টের ক্লাসে, যে এটা আমরা কিভাবে নির্ধারণ করি এই জিনিসটা বোঝার জন্য। অনেকগুলি মেট্রিক্স আছে ফেসবুকের ক্ষেত্রে, সেই মেট্রিক্স এর উপর ভিত্তি করে মূলত এই টার্গেট অডিয়েন্স সেট করা যায়। আর ফিজিক্যালি যদি আমরা একদম নিজের মানে ট্র্যাডিশনাল মার্কেটিং বা নিজেরা যে মার্কেটিং করি, সেটাও আমরা একটা নিজেরা কিছু ইসের মাধ্যমে আমরা এই জিনিসগুলি নির্ধারণ করি যে আসলে আমার পণ্যটা কাদের জন্য এবং ঠিক কোন মানুষের জন্য তৈরি করা হচ্ছে, সেটা আমরা নির্ধারণ করে সেই অনুযায়ী আমরা একটা অ্যানালাইসিস তৈরি করি, যাতে পরবর্তীতে আমার মার্কেটিংটা একদম অ্যাপ্রোপ্রিয়েটলি সেই টার্গেট অডিয়েন্সের কাছে যায়, যাই অডিয়েন্সের কাছে গেলে আমার কেনার সম্ভাবনা বেড়ে যাবে। আমি আরেকটা উদাহরণ দিতে পারি, ছোট্ট একটা উদাহরণ, যে সেটা হচ্ছে যে আমরা কোনো বাচ্চাদের প্রোডাক্ট, কথাটা একটু মনোযোগ সহকারে বুঝবেন। ধরেন বেবি ডায়পার একটা প্রোডাক্ট, বেবি ডায়পার এর প্রোডাক্ট আপনার বাচ্চাদের প্রোডাক্ট, এটা অবশ্যই আমরা যারা মার্কেটিং করবো না কোনো বেবিদের কাছে,
এইটা মার্কেটিং করতে হবে তার মা বাবার কাছে, এবং কি যারা এই ডিসিশনটা নিতে পারে যে এই বেবি ডাইপারটা কার প্রয়োজন, এই জিনিসগুলো অ্যানালাইসিস করাটাই মূলত হচ্ছে যে এই টার্গেট অডিয়েন্স অ্যানালাইসিস। আচ্ছা, প্রতিযোগী বিশ্লেষণ তারপরের পয়েন্টটা আছে, এটা একটু প্রতিযোগী বিশ্লেষণ মানে প্রতিযোগীতে মানে আপনার যে কম্পিটিটর বা কম্পিটিটর ব্র্যান্ড আছে তাদেরকে অ্যানালাইসিস করা। আমি আগেই বলতে যে আসলে আমরা বাংলা থেকে ইংলিশটা বেশি শুনে বুঝে থাকি, সেই কারণে ইংলিশটাই আমাদের কাছে সহজ মনে হয়। আপনার যে ব্র্যান্ড বা আপনার যে ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে, ক্যাটাগরি বলতে মূলত আপনার যে শ্রেণীটা আছে, মানে যে প্রোডাক্টের যে সেগমেন্টটা আছে মানে সেটাকে বোঝায়। লাইক ফুড সেক্টরে যে কাজ করে এটা একটা ক্যাটাগরি, ফুড সেগমেন্ট। তারপর হচ্ছে যে কিছু কেমিক্যাল রিলেটেড প্রোডাক্ট আছে, লাইক অনেকে মেহেদি বিক্রি করে, তো মেহেদি কিন্তু এটা কেমিক্যাল রিলেটেড প্রোডাক্টের ক্যাটাগরিতে পড়বে। ঠিক আছে, অনেকে বিভিন্ন স্কিন প্রোডাক্ট বিক্রি করে সুন্দর হওয়ার বা স্কিন ভালো থাকা, সেই প্রোডাক্ট গুলি কিন্তু স্কিন কেয়ার রিলেটেড ক্যাটাগরিতে পড়ে। তো এই বিষয়গুলি হচ্ছে যে এই বিষয় এই ক্যাটাগরিতে যে আপনাকে প্রতিযোগী মানে আপনার যে কম্পিটিটর ব্র্যান্ড গুলি আছে সেই ব্র্যান্ডের স্ট্র্যাটেজি গুলি আপনাকে অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে, এই ওদের স্ট্র্যাটেজিটা দেখতে হবে, শিখতে হবে যে আসলে তারা কি করতেছে। তাদেরটা এই কারণেই শিখবেন যে আপনি যদি তাদেরটা সম্পর্কে জানেন, আপনি তখন ওদের থেকে বেটারটা ইমপ্লিমেন্টেশন করতে পারবেন আপনার বিজনেসের ক্ষেত্রে। এই কারণে আপনাকে অবশ্যই আপনার কম্পিটিটর অ্যানালাইসিস আপনার যে প্রোডাক্টই হোক না কেন তার জন্য লাগবে। আচ্ছা, আমরা তার পরের স্লাইডে চলে যাচ্ছি। ইম্পর্টেন্ট একটা স্লাইড, মার্কেটিং মিক্স। মার্কেটিং এর অনেকগুলি সেগমেন্টেশন আছে বা ভাগ আছে, তার মধ্যে এইটা একটা ইম্পর্টেন্ট একটা ভাগ। মূলত মার্কেটিং এর এই ভাগের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলি মূলত দেওয়া হয়েছে। এই কারণে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ মার্কেটিং মিশ্রণ বা মার্কেটিং মিক্স নামে আমরা যে জিনিসটা দিই, এটা একটা থিওরি। এটা এই যে এখানে লেখা আছে, আমি একটু পড়ি তারপর বিস্তারিত পড়তেছি। এখানে লিখেছে যে জেরেমি ম্যাকার্থি সর্বপ্রথম 1960 সালে তার বই বেসিক মার্কেটিং এ ম্যানেজারিয়াল অ্যাপ্রোচ, এই বইটাতে এই মার্কেটিং এর বইটাতে 4টা এলিমেন্ট তুলে ধরেছিল। সেই 4টা এলিমেন্ট হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এইটাকে আমরা অনেকে মার্কেটিং মিক্সেও পড়ি, অনেকে 4 পিস অফ মার্কেটিং এটা সম্পর্কে জানি। এটাকে মূলত 4 পিস অফ মার্কেটিং নামেই এটা প্রসিদ্ধ, এবং এটা অনেকে আবার 4 পিলার অফ মার্কেটিং ও বলে থাকতো। সেটা হচ্ছে যে প্রথম পি, 1 নম্বর পি হলো প্রোডাক্ট, সেকেন্ড পি হচ্ছে প্রাইস, থার্ড পি হচ্ছে প্লেস, ফোর্থ পি হচ্ছে প্রমোশন। এই কারণে 4টা পি, প্রথম প্রতিটা পি যেহেতু এই কারণে 4টা পি দিয়ে এটাকে ই করা হয়েছে। এখানে বলা হয়েছে এটা হলো 4 পিস অফ মার্কেটিং, ইংলিশে বলা হয় 4 পিস অফ মার্কেটিং, যেটা জেরেমি ম্যাকার্থি সর্বপ্রথম 1960 সালে তার বইয়ে দিয়েছিল। বাট এই জিনিসটা আবার আপডেট হয়েছে, সেইটা হচ্ছে যে আমরা এখানে লিখেছি, আমরা দেখেন এটা 1990-এর দশকে এসে এই জিনিসটার সাথে আরো 3টা পি অ্যাড হয়েছে। আমি এটা একটু বিস্তারিত পড়ি তারপর আমি ডিটেলস দেবো। লিখেছে কি এই এলিমেন্ট গুলো মার্কেটিং এর 4 পি হিসেবে পরিচিতি পেয়ে যায়। খেয়াল করে দেখবেন যে এখানে 4টি পি এলিমেন্টারি ফিজিক্যাল প্রোডাক্টের সাথে জড়িত। এই প্রোডাক্ট, এই যে 4টা পি পুরোটাই হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের সাথে জড়িত, যাদের ফিজিক্যাল প্রোডাক্ট আছে। এখন এই কারণে তারপর কি হয়েছে দেখেন, তাই সার্ভিস মার্কেটিং এর সাথে এই ফ্রেমওয়ার্ক কাজ করছিল। মানে যারা সার্ভিস দিয়ে আসে তাদের সাথে এই ফ্রেমওয়ার্ক কাজ করতেছিল না। তাই 80 ও 90 দশকে সার্ভিস ইন্ডাস্ট্রির উত্থান ঘটলে দুজন লেখক বুমস ও বিটনার এই 4 পিসের সাথে আরো 3টি যুক্ত করেন। সেগুলো হলো পিপল, প্রসেস এন্ড ফিজিক্যাল এভিডেন্স। এই 3টা পি আরো যোগ হয়ে যায় 7 পিস অফ মার্কেটিং। এখন তাহলে আমরা জানলাম যে এইটা হচ্ছে 7 পিস অফ মার্কেটিং, যেটা
মার্কেটিং এর মিশ্রণ হিসেবে এখন বেশি পরিচিত। এখন আমরা এই এখানে লিখেছে এর ফলে ফিজিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন সেবার মার্কেটিং করার ক্ষেত্রে 7 P ফ্রেমওয়ার্ক ব্যবহার করা সম্ভব হচ্ছে। মানে এই যখন এই 4টা পি এর সাথে এই 3টা পি অ্যাড হয়েছে, তারপর এই ফিজিক্যাল এবং সার্ভিস মার্কেটিং এর জন্য এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করা সহজ হয়েছে। এখন আসেন আমরা একটু জানি যে আসলে এই 7টা পি কি। আমরা একটু 7টা পি সম্পর্কে একটু বিস্তারিত পড়বো, কারণ এই 7টা পি আমাদের বিজনেস বা আমাদের এই মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু ভূমিকা রাখবে। তো আমি মূলত পয়েন্ট টু পয়েন্ট যাব, জাস্ট এটা বলার জন্য যে আমরা এই যে 7টা পি বের করছি, এই 7টা পি কিভাবে কাজ করে আমাদের অ্যানালাইসিসের জন্য, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি সেট করার জন্য। প্রথমে যে পিটা আছে সেটা হচ্ছে হলো প্রোডাক্ট। এখন আমি আপনাদেরকে একটু জানাই যে আসলে প্রোডাক্ট বা পণ্য এটা কিভাবে আমাদেরকে সহযোগিতা করে বা আমাদের কিভাবে এই ফ্রেমওয়ার্কটাতে ইম্পর্টেন্টলি কাজ করে। আচ্ছা, পণ্য বা প্রোডাক্ট বলতে ফিজিক্যাল পণ্য নয়, বরং সকল ধরনের সার্ভিসকেও বোঝানো হয়। পণ্য বা সেবার মূল্য, ফিচার বা ফাংশন থেকে শুরু করে প্রোডাক্টের ডিজাইন, প্যাকেজিং ও ব্র্যান্ডিং সকল বিষয় এই এলিমেন্টের অন্তর্ভুক্ত। কথাটা একটু বুঝবেন যে প্রোডাক্ট বলতে কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে একটু জানতে চাবেন বা কোশ্চেন গুলি একটু নিয়ে রাখবেন। আচ্ছা, প্রোডাক্ট বা পণ্য বলতে আমরা বলতেছি যে প্রোডাক্ট বলতে শুধু ফিজিক্যাল পণ্য নয়, সকল ধরনের সার্ভিসকে বোঝানো হয়। পণ্য বা সেবার মূল্য, ফিচার বা ফাংশন থেকে শুরু করে প্রোডাক্টের ডিজাইন, প্যাকেজিং ও ব্র্যান্ডিং সকল বিষয় এই এলিমেন্টের সাথে অন্তর্ভুক্ত। আবার গ্রাহকের আসল চাহিদা বোঝা, মার্কেট রিসার্চ করা এবং পণ্য বা সেবা নতুনত্ব নিয়ে আসা সকল বিষয় এই এলিমেন্টে কনসিডার করা হয়। আবার একই সাথে মার্কেট আর প্রোডাক্টের কোয়ালিটি, ভ্যারাইটি ও কাস্টমাইজেশনের অপশনের পাশাপাশি উক্ত প্রোডাক্ট গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে কিনা সেই বিষয়ে ভাবতে হবে। কারণ দিন শেষে আপনার প্রোডাক্টের মান যদি ভালো না হয়, তাহলে মার্কেটিং স্ট্র্যাটেজি যতই নিখুঁতই হোক না কেন, কোনো প্রোডাক্ট মার্কেটে টিকে রাখা সম্ভব না। যেটা প্রোডাক্টের কোয়ালিটি যদি বেস্ট না হয় তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন না। একদম সোজা একটা কথা বলে দিচ্ছি, আমি সোজা বাংলায় বললাম যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি আপ টু দি মার্ক না হয়, তাহলে আপনি সেই প্রোডাক্ট নিয়ে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি যতই বেস্ট হোক না কেন, আপনি সার্ভাইভ করতে পারবেন না। এটার উদাহরণ দিতে পারি আমি ইভ্যালিকে দিয়ে। ধরেন ওদের স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি খুবই স্ট্রং ছিল, কিন্তু ওদের কোনো প্রোডাক্ট ছিল না। ওরা যা করছে খুবই একটা মেসাকার খারাপ একটা কাজ করছে, যেটা মানুষের অনুভূতি, ফিলিংস এর সাথে খেলা করছে। ওরা কি করছে, কিছুদিন বিজনেস করছে, কিছু মানুষ লস প্রজেক্টে গেছে, কিছু মানুষকে লোভ দেখায় ওরা নাই হয়ে গেছে। অথচ তারা কিন্তু এই কাজটা করে নাই। এই বিষয়টা একটু বুঝতে হবে, কারণ আপনার প্রোডাক্ট, আপনার স্ট্রেংথ, আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি বেস্ট না হয়, আপনার স্ট্রেংথের জায়গাটাই নড়বড়ে, বাকি জিনিস বেস্ট হয়ে লাভ নেই। তো উদাহরণস্বরূপ আপনার প্রতিষ্ঠান, উদাহরণ দিচ্ছি এখানে একটা, আপনার প্রতিষ্ঠান বাজারে একটি নতুন সফট ড্রিঙ্কস নিয়ে আসতে চায়, তাই সফট ড্রিঙ্কস নিয়ে কাজ করার আগে আপনাকে কিছু নির্দিষ্ট বিষয়ে জানতে হবে, যেটা হচ্ছে অ্যানালাইসিস করা মধ্যে পড়ে। সেটা কি সফট ড্রিঙ্কের মার্কেট প্রাইস কেমন। মার্কেট প্রাইস বলতে আপনার মূলত হচ্ছে লাইক, আমি যদি আমাদের প্ল্যাটফর্মের উদাহরণ দিয়ে বলি যে যারা আমরা এখানে অর্গানিক প্রোডাক্ট নিয়ে, ঘি নিয়ে মার্কেটিং করতেছি বা ঘি নিয়ে কাজ করতেছি, আপনাকে জানতে হবে যে বাংলাদেশে আসলে সারা বছরে, এক বছরে কি পরিমাণ ঘির প্রয়োজন আর কি পরিমাণ এর যোগান আছে। আপনি তখনই সার্ভাইভ করতে পারবেন যখনকার দেখবেন যে আপনার প্রোডাক্টের যোগানের থেকে চাহিদা বেশি। তখন আপনি যদি এখানে সেই প্রোডাক্টের যেহেতু চাহিদা বেশি, আপনি যদি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করেন, আপনার প্রোডাক্ট অবশ্যই কিছু না কিছু বিক্রি হবে। কিন্তু যদি আপনার এরকম হয় যে আমার এই মার্কেটে, যে আপনার এই ঘিয়ের মার্কেটে আপনার ঘি অলরেডি যোগান আছে বেশি, উদাহরণস্বরূপ ধরেন 100 কেজি আপনার চাহিদা আছে,
যোগান আছে 200 কেজি। এখন আপনি যদি আবার মার্কেটে আসেন আরো 100 কেজি নিয়ে, আপনি বেচবেন কার কাছে? কারণ আপনি অলরেডি 100 কেজির মার্কেট মার্কেট আছে, যেই 100 কেজি সার্ভাইভ অলরেডি ডিস্ট্রিবিউটেড, বাকি 200 কেজি মানুষজন কার কাছে বিক্রি করবে? তো এইটা আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে যে যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের যে মার্কেটটা আছে সেইটার চাহিদা কেমন, যোগান কেমন, এই জিনিসটা অ্যানালাইসিস করা। তারপর অ্যানালাইসিস করতে হবে সফট ড্রিঙ্কের যে এক্সাম্পল দেওয়া হচ্ছিল, যে কোন কোন ধরনের সফট ড্রিঙ্ক বেশি জনপ্রিয়, বেশি চলে, চাহিদা কোনটার বেশি। দেখেন কোলা ফ্লেভারের চাহিদা বেশি নাকি মিন্ট ফ্লেভার বা যেটা আমরা 7 আপ টাইপের যে ড্রিঙ্ক গুলি আছে এইগুলোর চাহিদা বেশি, এই ধরনের কিছু অ্যানালাইসিস আছে। তারপর আছে কোন ধরনের সফট ড্রিঙ্কের চাহিদা রয়েছে এবং তাও তবে মার্কেটে সেই সফট ড্রিঙ্ক নেই, মানে এরকম যদি কোনো ক্যাটাগরি থাকে যে এই যেমন রিসেন্টলি বাংলাদেশে একটা ক্যাটাগরি সফট ড্রিঙ্ক খুব সব কোম্পানি লঞ্চ করেছে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আজ থেকে 1 বছর আগেও মানুষজন চিনত না, বাইরের মার্কেটে খুবই পপুলার একটা জিনিস ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, কিন্তু বাংলাদেশের মার্কেটে লাস্ট 6 মাস কি 8 মাস ধরে এই জিনিসটা লঞ্চ হইতে এবং কি এই জিনিসটা আসছে। কিন্তু এর আগে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক সম্পর্কে কেউ জানতেই না যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কি। তো এই জিনিসটা কিন্তু মার্কেটে কি করেছে এই কোম্পানিগুলো দেখেছে, কোনো একটা কোম্পানি সর্বপ্রথম কোনো একজন অ্যানালাইসিস করতে যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কের একটা চাহিদা আছে, তো আমরা এই প্রোডাক্টটা এখানে আনতে পারি, এখানে একটা মার্কেট ক্রিয়েট করতে পারি, কারণ এই মার্কেটটা একদম ফাঁকা। এই কারণে এই মার্কেটটা শুরু করেছে, শুরু করে থেকে এসএলসি কোম্পানি সর্বপ্রথম শুরু করেছে, তারপর অন্যান্য কোম্পানি ওদের দেখা দেখি চলে এসেছে। এসএলসি ওরতালাইনের কোম্পানি মূলত প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে। উদাহরণস্বরূপ বললাম বিষয়টা জাস্ট জানানোর জন্য। তারপর আছে কি এই ধরনের সফট ড্রিঙ্কের মূল্য কেমন, কেউ কিছু বলবেন? হ্যালো, আচ্ছা, মেবি কারো স্পিকার অন হয়ে গিয়েছিল। আচ্ছা, আমি পরে সফট ড্রিঙ্কের তারপরে যে সেগমেন্টটা আমাদেরকে বুঝতে হবে সেটা সফট ড্রিঙ্কের লাভাররা কারা, এইসব কিছু বিষয় আর কি অ্যানালাইসিস করতে হবে আপনাকে প্রোডাক্টটা যখন নির্বাচন করবেন সেই নির্বাচনের সময়। তারপর কি করবেন, প্রোডাক্টের পর আমাদের সেকেন্ড পি হচ্ছে প্রাইস। সেকেন্ড পি হচ্ছে প্রাইস। তো প্রাইসের কি হচ্ছে আমাদের মূলত প্রাইসটা অ্যানালাইসিস করতে হবে। এরকম কম্পিটিটিভ ব্র্যান্ড এবং কি আপনার মার্কেটিং কস্টিং, আপনার নতুন যে পণ্যটা আপনি লঞ্চ করতে যাচ্ছেন তার একদম র ম্যাটেরিয়াল থেকে শুরু করে আপনার একদম মার্কেটিং খরচ কি পরিমাণে টাকা, মানে দামটা ধরলে আপনার প্রফিট থাকবে, সেই বিষয়গুলি অ্যানালাইসিস করে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে ওই প্রোডাক্টের মূল্য নির্ধারণ করতে হবে। যেটা আমি একটু আবিধানিক ভাবে যে কথাগুলি আছে সেটা আমি একটু পড়ে শোনাই, তাহলে আপনার আর একটু বুঝতে পারবেন। আপনি আপনার পণ্য বা সেবা দ্বারা কতটুকু লাভের মুখ দেখবেন তা অনেকাংশে নির্ভর করে আপনার সেবা বা পণ্যের মূল্য নির্ধারণের উপর। কেন একটি পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ওই পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ সহ অন্যান্য বিষয়াদি যে খরচ রয়েছে, আমি যে কথাগুলো একটু আগে বললাম আমার ভাষায় বললাম, তাই বলা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত গ্রাহকদের ক্রয় ক্ষমতা কিরূপ ওই বিষয়াদি বিবেচনায় রাখতে হয়। সেই সাথে আপনার পণ্যটির সাথে প্রতিযোগী অন্য ব্র্যান্ড এবং পণ্যটির মূল্য বিবেচনায় রাখতে হবে। আপনার কাঙ্ক্ষিত গ্রাহকদের কাছে আপনার পণ্যটির গ্রহণযোগ্যতা বহুলাংশে নির্ভর করছে মূল্য নির্ধারণের উপর। যে জিনিসটা আমি একটু আগে বলছি সেটাই, যে আপনার মূলত অন্যান্য যে ব্র্যান্ড আছে তাদের সাথে অ্যানালাইসিস করে এবং কি আপনার যত ধরনের কস্টিং আছে সব কস্টিং করার পর আপনার একটা মিনিমাম প্রফিট ওইটার সাথে অ্যাড করার পরে আপনাকে দেখতে হবে এবং সেটাও আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আমি যে প্রাইসটা দিলাম, যদি আপনি আমি উদাহরণস্বরূপ বলতেছি, ধরেন একটা ঘি আপনার মানে সোর্সিং থেকে বা উৎপাদন খরচ মার্কেটিং সব অ্যাড করার পর আপনি হয়তো বা 10% আপনার প্রফিট অ্যাড করে আপনি একটা এমআরপি মূল্য নির্ধারণ করেছেন। মার্কেটে যেটা মার্কেটে যে ধরনের দাম আছে তার সাথে অ্যানালাইসিস করে একটু দামে দিয়েছেন, কিন্তু দিন শেষে দেখলেন যে আপনার যে 10%
দিয়েছেন তাতে আপনার কাস্টমার স্যাটিসফাই না, কোনো না কোনো কারণে আপনি 10% তো আপনার এখানে অনেকের থেকে বেশি বা হয়তো বা আপনার যে সেম কোয়ালিটির প্রোডাক্ট অন্য কোনো আপনার কম্পিটিটর ব্র্যান্ড হয়তো বা আপনার থেকে হয়তো বা কেউ 5% লাভে বিক্রি করতেছে, তো আপনাকে তখন তো অবশ্যই এই প্রোডাক্টটা আপনারও ওই 5% লাভেই বিক্রি করতে হবে, তা না হলে আপনি কোনোভাবেই মার্কেটটা ধরতে পারবেন না। তবে হ্যাঁ, মার্কেট ধরার জন্য যদি আপনি অন্য কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারেন বা অন্য কোনো ইউনিক কোনো স্পেশালিটি আপনার প্রোডাক্টের মধ্যে তুলে ধরতে পারেন, তাহলে অবশ্যই সেই পণ্যটা আপনার 5% না 10% বেশি তো বিক্রি করতে পারবেন, যদি সেই পণ্যটা আপনার অন্য অন্য যে কম্পিটিটিভ ব্র্যান্ড আছে তার থেকে ব্যতিক্রমী কিছু আপনার সাধারণ মানুষ বা গ্রাহকদেরকে তার দিয়ে থাকে, তাহলে আপনি সেক্ষেত্রেও সার্ভাইভ করে যেতে পারবেন। এইভাবেই মূলত পণ্য বা মূল্য নির্ধারণ করা হয়। আসসালামু আলাইকুম ভাইয়া, এই একটু ইন্টারাপ্ট করার জন্য। শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, এখানে আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে স্লাইড কি আমাদের চেঞ্জ হবে? মানে আমাদের তো স্লাইডটা যে 7P যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এইটাই আমি বিস্তারিত করতেছি, বলতেছি। মানে সেটা আমরা স্লাইডে দেখতে পাবো ভাইয়া? না, আপাতত আজকে স্লাইডে এটারই আমি 7P করছি, বিস্তারিত অন্য স্লাইডে নাই। আচ্ছা ভাইয়া, সরি, দুঃখিত তাহলে। না, এর ওকে, নো ইস্যু। তো আমি বিস্তারিত করতেছি, সমস্যা নেই। আপনাদের মানে আপনাদের যদি এরকম লাগে যে এই যে ডিটেলস গুলি লাগে, আমি সেই ডিটেলস গুলি আমি স্লাইড আকারে পরবর্তীতে অ্যাড করে আমি দিয়ে দিব, দরকার হলে স্লাইড যদি শেয়ার করি সেটার মধ্যে। জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমি যেহেতু প্লেস বা প্রাইসের মধ্যে ছিলাম, সরি প্রোডাক্টের প্রাইসের মধ্যে ছিলাম, আমি এর মাঝে আরো কিছু ইনফরমেশন আমি অ্যাড করি। আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম আপনার এই গ্রুপে যে সবাই আপনারা কি ইউএসপি সম্পর্কে কিছু জানেন কিনা, প্রোডাক্টের ইউএসপি সম্পর্কে কিছু জানেন কিনা, এই একটা কোয়েশ্চেন আমি করেছিলাম যে আসলে ইউএসপিটা কি। আমি আজকে একটু ইউএসপি সম্পর্কে, যেহেতু আমরা মার্কেটিং এর ক্লাসে আছে, আমি একটু প্রোডাক্টের ইউএসপি সম্পর্কে আপনাদেরকে একটু শেয়ার করতে যাচ্ছি বা এই জিনিসটা একটু বোঝাতে যাচ্ছি। আমি স্লাইড থেকে ডিরেক্ট আমি অনলাইন থেকে আমি এই ইউএসপিটা আমি দেখাবো আপনাদেরকে, তাহলে আপনারা হয়তো একটু বুঝতে পারবেন। মার্কেটিং ক্লাস যদিও, তারপরে আমি একটা সেলস এর একটা পয়েন্ট সম্পর্কে আলোচনা করব, কারণ যেহেতু এই জিনিসটা মার্কেটিং এর সাথে কিছুটা কানেক্টেড, আমি একটু অন্য একটা স্লাইড একটু স্লাইডটা আমি একটু আমার নেটটা শেয়ার করতেছি, স্ক্রিনটা শেয়ার করতেছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, দেখা যাচ্ছে আমি একটা সাইটে আসছি, ওয়েবসাইটের একটা পেজ দেখা যাচ্ছে সবার স্ক্রিনে, ইউএসপি লেখা, ইউনিক সেলিং প্রপোজিশন। জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা ইউএসপি সম্পর্কে একটু বলি। এই জিনিসটা হচ্ছে ইউনিক সেলিং প্রপোজিশন কাকে বলে। আমি প্রথমে ডেফিনিশনটা একটু পড়ে শোনাই, তারপর এটা আমি আমার মতো করে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। কোন পণ্য বা সেবা প্রতিযোগী পণ্য বা সেবার থেকে আলাদা এবং ভালো হওয়ার কারণ হিসেবে বিক্রেতার দ্বারা উপস্থাপিত বিষয় বা বিবেচনাকে ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট বা অনন্য বিক্রয় প্রস্তাব বলা হয়। সবাইকে এই যে কথাটা বুঝতে পেরেছেন আর শুনতে পেরেছেন, এইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা আপনার আপনার প্রোডাক্ট পণ্যকে বিক্রি করার জন্য অন্যতম একটা হাতিয়ার হিসেবে কাজ করবে। আমি আপনাকে কিছু টেকনিক শিখিয়ে দেবো এইটার উপরে। যদি কারো সংজ্ঞাটা বুঝতে সমস্যা হয় আরেকবার বলেন, আমি আরেকবার বলবো, দেন আমি আমার মতো করে বুঝিয়ে বলবো। জি ভাইয়া, আরেকবার বললে ভালো হয়।
এখানে সংজ্ঞা যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এই জিনিসটাকে ইউএসপি বলি আমরা, যারা সেলসের মানুষ তারা এই জিনিসটাকে আমরা শর্টে বলি ইউএসপি, যেটার ফুল মিনিং হচ্ছে ইউনিক সেলিং প্রপোজিশন। কোন পণ্য বা সেবা প্রতিযোগী পণ্য বা সেবাকে আলাদা এবং ভালো হওয়ার কারণ হিসেবে বিক্রেতার দ্বারা উপস্থাপিত করা বিষয় বা বিবেচনাকে ইউনিক সেলিং প্রপোজিশন বা অনন্য বিক্রয়ের প্রস্তাব বলা হয়। আচ্ছা, এবার আমি আমাদের আগের স্লাইডে চলে যাব এবং কি আমি এই জিনিসটা বুঝিয়ে বলবো। এক মিনিট, আমাকে স্লাইডটা ওপেন করতে দেন। আচ্ছা, আমি একটু এখন ইএসপি সম্পর্কে বলি, কারণ লাস্ট টাইম আমি এটা আপনার গ্রুপে পোস্ট করেছিলাম, তারপর আমি দেখিনি এটা রেসপন্সটা কি। এটা সম্ভবত অনেকেই আমরা জানি না যে আসলে ইএসপিটা কি। যেহেতু আমরা এখানে সবাই উদ্যোক্তা, তরুণ মানে ছোট উদ্যোক্তা, বড় উদ্যোক্তা, আমাদের এই বিষয়টা খুবই মনোযোগ সহকারে বুঝতে হবে যে এই বিষয়টা আপনি যদি বুঝতে পারেন আপনি ভালো সেল করতে পারবেন ইনশাল্লাহ, এটা আমি বলতে পারবো। প্রথমত হচ্ছে যে এখানে ইউনিক সেলিং প্রপোজিশনটা বলতে এই জিনিসটা বোঝানো হয়েছে, আপনি একটা পণ্য বিক্রি করতেছেন, ধরেন উদাহরণস্বরূপ এখানে আমরা যারা উদ্যোক্তা আছি আমাদের অনেকেরই কিন্তু কমন কিছু প্রোডাক্ট আছে, হয়তোবা ধরেন আমরা আমাদের অনেক আপুরাই হয়তো বা বেবি ড্রেস নিয়ে কাজ করতেছি। এখন আপনার যারা বেবি ড্রেস নিয়ে কাজ করতেছেন দুইজনকেই যদি জিজ্ঞেস করি যে আপনার প্রোডাক্টটার বিশেষত্ব কি, আপনার প্রোডাক্টের বিশেষত্ব কি, দুইজনকে তুলনা করা হয়, দুইজনই বলবেন আমার প্রোডাক্ট ভালো। কিন্তু আপনারা যদি কেউ যদি এটা কেন ভালো এই উত্তরটা যদি না দিতে পারেন তাহলে আপনি কিন্তু কাস্টমারকে কনভিন্স করতে পারবেন না। কথাটা একটু জটিল, বাট বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আপনার প্রোডাক্টটা যে ভালো, আপনার কাছ থেকে যে আমি কিনবো, কেন কিনবো, এটার কারণ আপনাকে খুঁজে বের করতে হবে। এখন সেটা আপনার যে কোনো প্রোডাক্ট হোক না কেন, সেটা যদি আপনি ইউনিক কিছু বেনিফিট, যে কোনো ধরনের বেনিফিট, ইউনিক কিছু বেনিফিট যদি আপনি আপনার কাস্টমারের কাছে তুলে ধরতে পারেন। ঘরের বাজার জামশেদ মজুমদার ঘি বিক্রি করে, আমাদের এখানেও এক বড় ভাই ঘি বিক্রি করে। এখন আমাকে এই ঘি জামশেদ মজুমদারের ঘির থেকে বেটার এটা আপনাকে প্রমাণ করতে হবে, তাহলেই আপনি জামশেদ মজুমদারের থেকে ভালো সেলার হতে পারবেন, আদারওয়াইজ হতে পারবেন না। কথাটা কি সহজে বুঝতে পারছেন সবাই? যদি বুঝতে পারেন সবাই একটু চ্যাট বক্স বা আপনারা যে কোনো একটা ইমোজি দিয়ে একটু বলেন যে কথাটা বুঝতে পেরেছেন কিনা, বুঝান যে বুঝতে পেরেছেন কিনা। আর যদি না বুঝতে পারেন হ্যান্ড রাইজ করেন, আমি এটা আবার বুঝিয়ে বলবো। সবাই কি বুঝতে পেরেছেন আমি যেটা বুঝে বলছি উদাহরণ দিয়ে? আপনাকে আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য এমন 3 থেকে 5টা ইউনিক পয়েন্ট বের করতে হবে যেটা আপনার প্রতিযোগী বা আপনার যে কম্পিটিটর আছে তার থেকে ইউনিক, আর সেটা আপনার কাস্টমারকে রিপ্রেজেন্ট করবে। তখন আর আপনি যদি সেই পয়েন্ট 5টা রিপ্রেজেন্ট করতে পারেন তাহলেই আপনি তার কাছে, একজন কাস্টমারের কাছে আপনি পণ্য বিক্রি করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। অনেকগুলি কোয়েশ্চেন থাকে এই পণ্য বিক্রি করার ক্ষেত্রে, এটা কেন ভালো, আমি আপনার কাছ থেকে কেন কিনবো, সেও তো বিক্রি করতে হবে, তারটার দাম কম আপনারটার দাম বেশি কেন। এই যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলির উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনারটার বিশেষত্ব কি, সেই বিশেষ কোয়ালিটিটা আপনাকে তুলে ধরতে হবে। সেটা সেম প্রোডাক্ট হোক, ইউনিক প্রোডাক্ট হোক, যে কোনো কিছু। আপনি আমরা যারা সেলসে চাকরি করি আমাদেরকে একটা কথা বলা হয় যে ভাই আমাকে ছাই দেন, আমি ছাইও বিক্রি করে দেখাবো। কেন বিক্রি করতে পারবো, আমার ছাই কেন ভালো। কথাগুলি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এইটা হচ্ছে হলো এটাকে ইউএসপি বলে। আমি আপনাকে আপনারা যদি কখনো সেলসের কোনো কিছু দেখতে পারেন বা কোথাও কোনো টার্মস দেখেন তাহলে এইটা হয়তো বা
পাবেন হয়তো সামনে। ইউএসপি কি, এইটাই মূলত ইউএসপি, আপনার ইউনিক যে আপনার যে সার্ভিস বা আপনার প্রোডাক্টের যে ইউনিক কিছু বিশেষত্ব থাকবে, সেই ইউনিক বিশেষত্ব যদি ঠিক মতো রিপ্রেজেন্ট করতে পারেন আপনার কাস্টমারকে, আপনি সেই কাস্টমার কাছে বিক্রি করতে পারবেন, সেটা যে পণ্যই হোক না কেন। আচ্ছা, আমরা আবার 7P-টাতে ফেরত যাই। 7P-র মধ্যে আমরা 2টা P আলোচনা করছি, এখন 3rd P-টা নিয়ে আলোচনা করবো, সেটা হলো প্লেস। প্লেসটা কেন আমাদের এই যে মার্কেটিং মিক্সের মধ্যে কেন একটা ইম্পর্টেন্ট, সেটা আমি বলি। আপনাকে একটা উদাহরণ দিই, সেটা বুঝতে পারবেন। এখন সেটা হচ্ছিল যে আপনার প্রোডাক্ট যেটা আছে, যেই প্রোডাক্টই হোক না কেন, যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, যদি আপনি কোনো রেস্টুরেন্টে গেলেন, সেই রেস্টুরেন্টে যেয়ে দেখলেন সেখানে খাবার বিক্রি করেন, ওটা রেস্টুরেন্ট কিন্তু খাবার বিক্রি হচ্ছে না, ওইখানে জামা কাপড় বিক্রি হচ্ছে। ওইটা কি রাইট প্লেস জামা কাপড় বিক্রি হওয়ার? অবশ্যই না। বিষয়টা এরকম যে আপনাকে রাইট জায়গায়, রাইট প্লেসে, রাইট প্রোডাক্টটা প্লেস করতে হবে, তা না হলে কিন্তু আপনি বিক্রি পাবেন না। আপনি বিক্রি করতেছেন হচ্ছে খাবার পণ্য, সেটা আপনি খাবারের জায়গায় না বিক্রি করে আপনি বিক্রি করতেছেন অন্য কোথাও, তাহলে তো আপনার বিক্রি আসবে না। আপনাকে সেই জায়গায় দেখবেন যে এখনকার একটা ট্রেন্ড আছে, অনেক জায়গায় দেখবেন যে ফুড কোর্ট হয়, ওপেন ফুড কোর্ট বা অনেক ধরনের ফুড কোর্ট, বিভিন্ন ধরনের ফুড কোর্ট, ওখানে কিন্তু দেখবেন 10, 12টা, 20টা, 25টা খাবারের দোকান, সবাই বিক্রি করতেছে। ওখানে কিন্তু প্রতিযোগিতা নাই, আছে, তারপরে কিন্তু বিক্রি করতেছে। আবার দেখবেন যে একটা শুধু হচ্ছে আপনার ফ্যাশন, যেমন ইউনো বা যে কোনো একটা ফ্যাশন হাউস যান, ফ্যাশন লাইফে যান, ওরা হচ্ছে আপনার হলো কাপড়ের শোরুম। এখন কাপড়ের শোরুমে যা দেখতেছেন যে আপনার বিক্রি হয়ে যাচ্ছে, ফুচকা বিক্রি হয়ে যাচ্ছে। জিনিসটাকে কেমন হলো? ওইটা কি রাইট প্লেসে যায়, কি রাইট প্রোডাক্টটা বিক্রি করতেছে? আসলেই না। তো এইটাই হলো আপনাকে প্লেসমেন্ট, আপনার প্রোডাক্টের প্লেসমেন্টটা ঠিক জায়গায় রাখতে হবে। তারপর হচ্ছে হলো প্রমোশন। প্রমোশন হচ্ছে মার্কেটিং এর একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটাকে আমরা প্রচার বলি, মার্কেটিংটাও প্রচার বলি। তো প্রমোশনটা কি? প্রমোশন হচ্ছে হলো যে আমাদের প্রোডাক্টের প্রচারণার জন্য অনেক সময় বিভিন্ন ধরনের অফার দিতে হয়, অনেকে বিভিন্ন ধরনের অফার, এইটাকে মূলত অফার দেওয়া। তারপর হচ্ছে যে আমরা যে লিফলেট, তারপর হচ্ছে পোস্টার, এই যে বিভিন্ন জিনিস টাঙানো হয়, ইউজ করা হয়, এগুলি হচ্ছে প্রমোশন, মানে প্রোডাক্টের প্রচার। যেমন একটা কথা আছে, আমরা এটা ছোটবেলায় না, আমরা পড়ালেখা যখন পড়ার সময়, আমরা তো বিজনেস ব্যাকগ্রাউন্ডে, আমরা একটা পোস্টে যে প্রচারেই প্রসার একটা কথা আছে। তো আপনি যত আপনার প্রোডাক্টটা মার্কেটিং করবেন বা প্রচার করবেন, তত বেশি আপনার সেল হবে। তো এইটা আমি আর একটু আবিধানিক অর্থে যেটা বলছি, সেটা হচ্ছে প্রচলিত একটা কথা আছে, প্রচারেই প্রসার। অর্থাৎ আপনি যত বেশি আপনার পণ্য বা সেবার প্রচারণা চালাবেন, তত বেশি মানুষের নিকট আপনার পণ্য বা সেবা বিভিন্ন সুবিধা, বৈশিষ্ট্য, গুণের খবর পৌঁছে যাবে। ফলস্বরূপ আপনার পণ্যটির প্রতি মানুষের আস্থা বাড়ার পাশাপাশি বাড়বে আপনার আয়ের পরিমাণ। এই কথাটা আমি সহজভাবে একটু আগে বলছি যে আপনার যত বেশি প্রচার করবেন, ততই আপনার পণ্য বিক্রি হওয়ার সম্ভাবনা ততই বেশি বাড়বে। তাই আপনার পণ্যটি প্রচারের ক্ষেত্রে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিতে হবে। মূলত বিজ্ঞাপনের মাধ্যমে সবচেয়ে বেশি প্রচার হয়ে থাকে। এছাড়াও পাবলিক রিলেশন, সেলস প্রমোশন, সেলস অর্গানাইজেশন ইত্যাদি বিভিন্ন মাধ্যমে অবলম্বন করে প্রচারণা চালানো যায়। আপনার কাঙ্ক্ষিত গ্রাহকদের চাহিদা, বয়স, স্থান অনুযায়ী আপনার প্রচারণা সঠিক মাধ্যমটি চিহ্নিত করে প্রচার চালাতে পারেন। এইটা ছিল আপনার মূলত প্রথম যে আমরা এই যে স্লাইডে আমরা ফেরত যাই, যে দেখেন এখানে যে আমরা প্রথম যে 4টা পি পড়েছিলাম, যে 4 P, যেটা 1960 সালে বলেছিল, এই 4টা পির ডিসক্রিপশন ছিল এটা। এখন আমরা জানবো এই যে পরবর্তীতে আরো সার্ভিস রিলেটেড অর্গানাইজেশনের জন্য যে বাকি যে 3টা পি অ্যাড হলো, সেটা সম্পর্কে আমরা একটু জানবো। সেখানে কি কি অ্যাড হয়েছে? প্রথমে অ্যাড হয়েছে পিপল বা কর্মী।
পিপল বলতে আপনার পণ্য বা সেবার সাথে জড়িত সকল স্টেক হোল্ডারদের বোঝানো হচ্ছে, মানে আপনার এমপ্লয়ি থেকে শুরু করে আপনার কাস্টমার বা কনজিউমার পর্যন্ত। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আরেকটা ছোট্ট একটা টপিক একটু বলে যাই। আপনারা কেউ কেউ আমাকে বলতে পারবেন, এখানে অনেকেই আছেন, জাস্ট আমাকে চ্যাট বক্সে একটু দিবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা সবাই কি আমাকে একটু বলবেন যে কনজিউমার আর কাস্টমারের পার্থক্য কি? কেউ বলতে পারবেন? যে বলতে পারবেন দয়া করে একটু হাত তুলবেন, আমি তার কাছ থেকে শুনবো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনজিউমার এন্ড কাস্টমার? আচ্ছা, ধন্যবাদ। আমি এখানে নাম কি শিশির, একটু বলবেন, আনমিউট করে বলবেন। জি ভাইয়া, ধন্যবাদ। কনজিউমার হচ্ছেন যিনি আসলে পণ্যটি ভোগ করবেন, আর কাস্টমার হচ্ছে যিনি সরাসরি পণ্যটি ক্রয় করবেন। এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আহ, আপু আপনার কথা নেটের কারণে স্পষ্ট শোনা যাচ্ছে না, আমার আরেকবার বাচ্চার বলুন। জন্য কোনো পণ্য কিনি, কোনো ড্রেস হতে পারে, তো আমি তো আসলে সেই আচ্ছা ভাইয়া, বিষয়টা হচ্ছে এমন যে কাস্টমার হচ্ছেন যিনি সরাসরি পণ্যটি ক্রয় করছেন, কিন্তু তিনি ভোগ নাও করতে পারেন বা ব্যবহার নাও করতে পারেন। আর কনজিউমার হচ্ছে যিনি হচ্ছে আহ, পণ্যটি সরাসরি ভোগ করবেন। এমনও হতে পারে যে তিনি পণ্যটি কিনছেন না, বাট তিনি ব্যবহার করবেন। জি জি, ধন্যবাদ, অসংখ্য সুন্দরভাবে বলেছেন। এই জিনিসটা আসলে অনেকের মধ্যে কনফিউশন থাকে, অনেকে জানেও না যে আসলে কনজিউমার কে কাস্টমার কে। আপনি সবাই যারা যারা হাত তুলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা করার আরেকটা কারণ ছিল যে আসলে আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন কিনা এটা জাস্টিফাই করা, কিছু মনে করবেন না। তো এইটা আসলে সত্য কথা, আপনারা যেটা বলছেন, আপনি যেটা বলেছেন সেটাই, যে কনজিউমার হচ্ছে যে আমরা যদি সহজে বলি, কনজিউমার হচ্ছে যে ইন্ড ইউজার, মানে যে মূলত পণ্যটা ভোগ করতেছে বা ইউজ করতেছে তাকে আমরা কনজিউমার বলি। কাস্টমার যে কেউ হতে পারে। তো এটা একটা উদাহরণ, বাট আমরা আমাদের তাত্ত্বিক ক্ষেত্রে আমরা আসলে অনেক সময় এই যে জায়গাটা আমরা একটু এলোমেলো করে ফেলি, যে আসলে কনজিউমার আর কাস্টমারের পার্থক্যটা আমরা বুঝতে পারি না বা জানি না। ধন্যবাদ। আমি এখন পরে এটা বলতে চাচ্ছিলাম, যেটা যে পিপল বা স্টেক হোল্ডার, যেটা বলতেছিলাম পিপল সম্পর্কে, যে কর্মী। তো আপনার পিপল বলতে আপনার পণ্য বা সেবার সাথে সাথে জড়িত সকল স্টেক হোল্ডারদের বোঝানো হয়েছে, যারা আপনার কাস্টমার বা কনজিউমার থেকে শুরু করে আপনার এমপ্লয়ি উভয়কে, সবাইকে, যারা আপনার প্রোডাক্টের সাথে জড়িত। মানে আপনার যদি একটা প্রতিষ্ঠান থাকে, প্রতিষ্ঠানে শুধু প্রতিষ্ঠান না, লাইক আপনার এরকম কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে আপনার যে র মেটেরিয়াল, ধরেন আপনি আপনি একজনের কাছ থেকে একটা ব্যাগ কিনেন আপনার ব্র্যান্ডিং এর জন্য, যে ব্যাগে করে আপনার পণ্যটা ডেলিভারি করেন, সেই ব্যাগের যে যার কাছ থেকে কেনেন সেও আপনার জন্য ভাইটাল একজন মানুষ আপনার ব্যবসার জন্য। বিশেষ করে আমি একটু আবার পড়ছি, বিশেষ করে সার্ভিস ইন্ডাস্ট্রিতে যেহেতু ফ্রন্টলাইন কর্মীদের সাথে গ্রাহকদের সবচেয়ে বেশি কথাবার্তা হয়, তাই কর্মীদের যথাযথ উপায়ে ট্রেনিং দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা মূলত যেহেতু আমরা এই তিনটা পির কর্মী, যে পিপলের যে পিটা অ্যাড হয়েছে সার্ভিস রিলেটেড কিসের জন্য, প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের জন্য, এখানে যেটা বোঝাতে চেয়েছে, আমরা যারা অনলাইনে যে কোনো ধরনের সার্ভিস দেয়, বা ধরেন গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার আছে, যে কাস্টমার কেয়ারের যারা সার্ভিস দেয় তারা তো সার্ভিস দেয়, তারা তো আর কোনো পণ্য বিক্রি করে না। তো এই যে কল সেন্টারের যারা চাকরি করেন তারা কিন্তু তাদের সাথে কাস্টমারদের একদম ডিরেক্ট, কনজিউমারদের ডিরেক্ট ইন্টারাকশন হয়। এটা এই কারণে তাদের যথাযথ উপায়ে ট্রেনিং দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, নইলে উল্টাপাল্টা লেগে যাবে। তারপর বলা হয়েছে গ্রাহকদের সাথে একটি পজিটিভ রিলেশনশিপ তৈরিতে দক্ষ কর্মী নিয়োগ, প্রশিক্ষণ এবং প্রমোশনের বিকল্প নেই।
খুবই চমৎকার ভাবে এই কথাটা আমাদের এই কিসের জন্য, মার্কেটিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আম, দক্ষ কর্মী নিয়োগ দেওয়া এবং প্রশিক্ষণ দেওয়া। কি কারণে সেটার উদাহরণ আমি যদি দিতে পারি, ধরেন যে আমরা বিভিন্ন শোরুম বা সুপার শপে যাই প্রোডাক্ট কিনি। এখন আপনাদের কতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি জানি না, বাট বিভিন্ন যে স্বপ্ন সুপার শপ বা বিভিন্ন ধরনের সুপার শপ আমাদের অলিতে গলিতে আছে বর্তমানে। সুপার শপে যেয়ে দেখবেন যে ওখানে কিন্তু কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য বিভিন্ন এমপ্লয়ীদেরকে রাখা হয়, এবং এই এমপ্লয়ীদেরকে আউটলেটে পাঠানোর আগে কম করে হলেও 1 মাস ট্রেনিং করানো হয়, শুধু কাস্টমারদের সাথে সুন্দর ব্যবহার এবং কি সুন্দরভাবে রিলেশনশিপ তৈরি করার জন্য। এখন উদাহরণস্বরূপ যদি বলি যে এই একটা সেলসম্যান যদি কোনো একজন কাস্টমারের সাথে একটা মিসবিহেভ করে, তখনকার রেপুটেশন কিন্তু ওই লোকটার যায় না, তখনকার রেপুটেশনটা নষ্ট হয় ওই ব্র্যান্ডের। যেই দোকানে যে আপনি এই ধরনের একটা বিচ্ছিন্ন ঘটনার শিকার হয়েছেন, মিসবিহেভের শিকার হয়েছেন, ব্র্যান্ডিং নষ্ট হয় ওই কোম্পানির। এই কারণে কোনো কোম্পানি চায় না যে তার ব্র্যান্ডিংটা নষ্ট হতে, এবং তারা দক্ষভাবে কর্মীদেরকে প্রপার প্রশিক্ষণ দিয়ে মূলত আউটলেট গুলিতে পাঠায়, যাতে কাস্টমারের সাথে ডিলিংসটা খুবই বেশি সুন্দর করতে পারে এবং কি ভালো একটা রিলেশনশিপ হয়। তো আমরা এই পর্যায়ে আমরা তো বুঝতেই পারলাম যে পিপল বা কর্মী কতটা ইম্পর্টেন্ট আমাদের বিজনেসের জন্য, সেই যেটা সার্ভিস রিলেটেড হোক আর ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রেও, দুই ক্ষেত্রেই এখন এটা যথেষ্ট পরিমাণে প্রয়োজনীয়তা আছে। তারপরে পিটা হচ্ছে হলো প্রসেস। প্রসেসটা কি? প্রসেস সম্পর্কে বলা হয়েছে আপনার পণ্য উৎপাদন থেকে শুরু করে গ্রাহক পর্যায়ে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই হতে হবে যথাসম্ভব এফিশিয়েন্ট ও ইফেক্টিভ। এটার উদাহরণ আমরা দিতে পারি কিভাবে জানেন? আমরা তো সকলে অনলাইন উদ্যোক্তা। তো আমাদের এই ক্ষেত্রে আমরা একটু বলি যে আমাদের তো অনেক ডেলিভারি দিতে হয়, আর আমরা ডেলিভারির জন্য থার্ড পার্টি কুরিয়ারের কাছে উপর নির্ভরশীল আমাদের বিজনেসের জন্য। তো সেক্ষেত্রে এই ডেলিভারি প্রক্রিয়াটা যদি একদম আপ টু দি মার্ক না হয়, আপনার ডেলিভারি যদি টাইম মতো না যায়, সেটা এখন কিন্তু আপনাদেরকেই পোহাতে হয়। তাহলে এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি একটা কাস্টমারের সাথে ডিল করছেন, বা আপনার কমিটেড জায়গা হচ্ছে হলো কমিটেড জায়গা, আপনি মার্কেটিং করতেছেন যে আমরা ঢাকার বাইরে 2 দিনের মধ্যে ডেলিভারি করতেছি, ঢাকার মধ্যে 1 দিনের মধ্যে বা দিনে ডেলিভারি করতেছে। এখন সামহাও কোনো কারণে আপনার ডেলিভারিটা টাইম মতো পৌঁছলো না, এখন তো আপনাকে কাস্টমার মনে করেন ফোন দিয়ে যাচ্ছে তাই আপনি রাব করা শুরু করলো। কিন্তু এই জায়গাটা যদি আপনি ধরেন আপনার 2 দিনের ডেলিভারি, আপনি আপডেট পেলেন যে কোনো কারণে কোনো যে কুরিয়ারের সাথে আপনি কাজ করতেছেন সামহাও কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে তারা 2 দিনে ডেলিভারিটা দিতে পারবে না, তাদের 3 থেকে 4 দিন লাগবে। এই জিনিসটা যদি আপনি জেনে আপনার সেই স্পেসিফিক কাস্টমারকে যদি আগে জানিয়ে দেন, তখনকার সেই কাস্টমার আপনার প্রতি লয়াল হবে এবং সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, এবং আপনার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ওই কাস্টমারের তৈরি হবে। কারণ আপনি তাকে ইনফর্ম করেছেন যে আপনাদের কোনো একটা ইন্টারনাল ইস্যুর জন্য, অ্যাক্সিডেন্টের জন্য বা কোনো একটা কারিগরি ত্রুটির জন্য আপনারা এই টাইম মতো ডেলিভারিটা দিতে পারছেন না, আপনাদের 2 দিনের জায়গায় 4 দিন লাগতেছে। তাহলে আপনার কাস্টমার আপনার প্রতি যথেষ্ট প্লিজ থাকবে, এবং সে আপনার কাছে পরবর্তীতে, এটা একটা আফটার সেল সার্ভিস, যে আপনি প্রোডাক্ট বিক্রির পর আপনি যখন কাস্টমারের এই টেক কেয়ার গুলি করবেন, তখন আপনার প্রতি কাস্টমার লয়াল থাকবে, এবং কাস্টমার আপনার কাছে বারবার, সেম কাস্টমার আপনার কাছ থেকে বারবার পারচেজ করতে হবে। তো এই যে প্রসেসটা আছে, শুধু এই প্রসেস না, ইচ এন্ড এভরিথিং যা যা আছে প্রোডাক্টের ক্ষেত্রে, আপনার পণ্য বিক্রির ক্ষেত্রে সবই ইম্পর্টেন্ট। এখন তারপর বলি প্রক্রিয়াটি যথাসম্ভব ইফিশিয়েন্ট ও ইফেক্টিভ হতে হবে। কারণ হিসেবে ইফিশিয়েন্ট মেনটেন না করলে আপনার পণ্য বা সেবার খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন আপনার কম্পিটিটিভ প্রাইসে আপনার গ্রাহকদের পণ্য অফার করতে পারবেন না, আর অফার করলেও আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। কিছুদিন পর পুরো প্রসেস পূর্ণ অডিট করলেও বোঝা যাবে যে প্রসেসটি যথেষ্ট এফিশিয়েন্ট মেনটেন করছেন কিনা।
এই বিষয়টা আর কি প্রসেসটা ফুল মানে যত আছে আপনার প্রোডাক্ট থেকে শুরু করে পণ্য উৎপাদন থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত ফুল প্রসেস প্রতিটা জায়গায় একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড। আপনি যদি টাইম মতো প্রোডাকশন না করতে পারেন, টাইম মতো ডেলিভারি দিতে পারবেন না, এবং কি টাইম মতো সেগুলি ম্যানেজ করতে পারবেন না। এই কারণে প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। তারপর যে পিটা আছে আমাদের 7 পিস এর মধ্যে, সেটা হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স। ফিজিক্যাল এভিডেন্স এটা বাংলা অর্থ দ্বারা হলো বাস্তবিক প্রমাণ। এটা সম্পর্কে আমি এখানে যা লিখেছে সেটা আগে পড়ি, তারপর আপনাদেরকে বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধি বা কমা বহুলাংশে নির্ভর করে ফিজিক্যাল এভিডেন্সের উপর। মানে আপনার প্রতিষ্ঠানকে অফিস থেকে শুরু করে সেলস রিপ্রেজেন্টেটিভ লোগো, সাইন, বিজনেস কার্ড, ওয়েবসাইট কিংবা পণ্য প্যাকেজিং সবই ফিজিক্যাল এভিডেন্সের বাহক। গ্রাহকদের আস্থা অর্জনের ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই। তাই এই ব্যাপারটিকে আপনার গুরুত্ব সহকারে দেখতে হবে যেন গ্রাহকের আপনার পণ্যের প্রতি আস্থা বাড়ার পাশাপাশি আপনার পণ্যের প্রতি নির্ভরশীলতা সৃষ্টি হয়। এর মানে আমি আপনাদেরকে যদি সহজভাবে বলি, আমরা অনলাইনে বিজনেস করার ক্ষেত্রে বা অনলাইনে অনেক কিছু শেখার ক্ষেত্রে প্রতিনিয়ত ধোঁকাবাজির শিকার হই, ধোঁকাবাজি বাটপারের শিকার হই। কি কারণে হয় জানেন? এই যে আমরা এই জায়গাগুলি অ্যানালাইসিস করি না কোনো কিছু করার সময়। কি কারণে? কিছু কিছু মানুষ আমরা কেন আমরা ওই যে বলি না যে অনলাইনে টাকা ইনকাম করার জন্য বা কিসের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আসে বিভিন্ন কিছু এইটা করেন সেটা করেন, এভাবে ইনকাম করতে পারবেন, ওইভাবে ইনকাম করতে পারবেন, এই ধরনের কি বলে, ওদের কোনো ফিজিক্যাল এভিডেন্স নেই। ফিজিক্যাল এভিডেন্স নাই বলতে কি এদের কোনো অফিস নেই, তারা বিভিন্ন ভাবে মানুষের সাথে প্রতারণা করে। তো এই জিনিসগুলি কেন হচ্ছে? যখন আপনার ফিজিক্যাল এভিডেন্স মানে আপনার একটা অফিস আছে, আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনার ফিজিক্যাল একটা শোরুম না, ধরুন আপনার ফিজিক্যাল অফিস আছে, সেই অফিসটাই আপনার আইডেন্টিটি। এইগুলি মূলত আপনার বিজনেসটাকে রিপ্রেজেন্ট করে, আপনাকে রিপ্রেজেন্ট করতেছে, আপনাকে আপনার প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করতেছে। আপনার এই যে অনলাইনে আপনার একটা পেজ, এইটা যখন আমরা কি যে প্রফেশনাল পেজটা কেন সেট আপ করতে বলি, কারণ ওখানে প্রতিটা ডিটেইল ইনফরমেশন আমরা দিতে বলি। এইটার একটাই কারণ যে আপনার যদি ডিটেইল ইনফরমেশন না থাকে ওই পেজটাতে, তাহলে আপনার আইডেন্টিটি নিয়ে প্রশ্নবিদ্ধ হবে, আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না, আপনার কাছ থেকে কাস্টমার পণ্য ক্রয় করতে ভয় পাবে যে আসলে কি সে পণ্য বিক্রি করবে নাকি আমার কাছ থেকে সে চিটিং করবে। তো এই কারণে আমরা যেটা চাই যে করি বা আমরা প্রপার ওয়েতে আপনাদের পেজ বলেন পেজটাকে সেট আপ করতে বলি, যাতে আপনাদের একটা ফিজিক্যাল এভিডেন্স থাকে। যখনকার সম্ভব হবে তখন আপনারা ফিজিক্যাল অফিস নেবেন, যারা অনলাইন উদ্যোক্তা তাদের জন্য বলা। তাছাড়া এই বিষয়গুলি আপনার লোগো, সাইন, ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড যেটাকে বলা হয়, সম্ভব হলে ওয়েবসাইট, এই বিষয়গুলি যত প্রপার ওয়েতে করে নেবেন তত আপনার প্রতি আপনার কাস্টমারের লয়ালিটি বেড়ে যাবে এবং কি আপনার ততই ট্রাস্টেবল হবেন আপনার কাস্টমারের কাছে। আশা করি এই 7P সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকার কথা না, আমি সবই এক্সাম্পলের সহকারে বোঝানোর চেষ্টা করেছি। যদি এই পর্যায়ে যদি কোনো কোশ্চেন থাকে 7P সম্পর্কে বলবেন, তা না হলে আমি আবার স্লাইডে চলে যাব এবং কি আমাদের আর বেশি স্লাইড নাই, একটা স্লাইড আছে, আমি সেটা করে প্রশ্ন উত্তর পর্ব চলে যাবো। অলরেডি 10টার উপরে বাজে। যদি কারো 7P সম্পর্কে কোনো কিছু জানার থাকে এখনই হ্যান্ড রাইজ করেন এবং আমি আবার এটা রিপিট করবো যদি কারো কোনো কোশ্চেন থাকে। একটা মার্কেটিং এর স্ট্র্যাটেজি করতে হয়, তখন তাদেরকে মূলত ব্র্যান্ডিং, ব্র্যান্ড পলিসি, ব্র্যান্ডিং এর গুরুত্ব, এই সব বিষয়গুলো চলে আসে। মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে স্পট অ্যানালাইসিস বলা হয়। সেটা হলো আপনার প্রোডাক্টের হচ্ছে হলো যে স্ক্রিন টপ বলতে হচ্ছে হলো, আমি আপনাদেরকে একটু দেখাই, আবার একটু আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাই আমার অনলাইন স্ক্রিন ওয়েবসাইটটা, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। স্পট অ্যানালাইসিস করতে হয় মার্কেটিং স্ট্র্যাটেজি সাজানোর সময়।
তাহলে স্কটটা কি সেটা সম্পর্কে আমি একটু অল্প পরিসরে বলবো একটু। আমাকে একটু সময় দেবেন, আমি একটু বের করে নিচ্ছি, তারপর আপনাদের বোঝাতে আমার সুবিধা হবে। এই যে পেয়ে গিয়েছি আমি। এক মিনিট, আমি ওর পেজটা আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি। আহ, আমার পেজটা দেখা যাচ্ছে নাকি? SWOT অ্যানালাইসিস, মার্কেটিং স্ট্র্যাটেজি যখন আপনারা অ্যানালাইসিস করবেন তখন এই জিনিসটা আসবে। SWOT অ্যানালাইসিস বলতে WSWOT চারটা শব্দ, যেটার S ফর স্ট্রেংথ, W ফর উইকনেস, O ফর অপরচুনিটি, ফর T ফর থ্রেট। এইটা মূলত আপনাদের ব্র্যান্ডিং বা যখন মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করতে হয়, ব্র্যান্ডিং অ্যানালাইসিস করতে হয়, তখন আপনাকে এই ফ্যাক্টর গুলি মূলত অ্যানালাইসিস করতে হয়, SWOT অ্যানালাইসিস করতে হয়। এটা সম্পর্কে আমি যদি শুধু ছোট্ট করে বলি, স্ট্রেংথ বলতে আপনার বিজনেসের স্ট্রেংথটাকে বোঝায়, সেটাকে আপনাকে বের করতে হবে। হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ ইউর বিজনেস বা ইউর প্রোডাক্ট। উইকনেস, আপনার প্রোডাক্টের উইকনেসটা কি আছে সেটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রোডাক্টের প্রবলেমটা কোথায়। অপরচুনিটি, আপনাকে সুযোগটা খুঁজে বের করতে হবে যে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসের মার্কেটিং যে করবেন সেটার হচ্ছে সুযোগটা কোথায় আছে, কোথায় কোথায় সুযোগ আছে। থ্রেট হচ্ছে হলো যে এটার যে এটা আছে, এটাকে বাংলায় বলে যে মানে ভয়ের জায়গাটা কোথায়, থ্রেটটা কি আছে সেটা আপনাকে, হুমকিটা কি আছে সেটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনার প্রোডাক্টের জন্য হুমকিটা কি আছে। তো এই বিষয়গুলি মূলত আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়। যখন আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি গুলি অ্যানালাইসিস করি তখন আমাদেরকে এই জিনিসগুলি অ্যানালাইসিস করে আগাতে হয়। আমি আবার হচ্ছে যে আমাদের স্লাইডে ফেরত যাচ্ছি। আচ্ছা, যেটা ছিল মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রেই আমাদের এই SWOT অ্যানালাইসিস, ব্র্যান্ডিং, ব্র্যান্ড পরিচিতি, ব্র্যান্ডিং এর গুরুত্ব, এগুলি খুবই ইম্পর্টেন্ট। আমাদের পূর্বে এর আগে আমাদের ব্র্যান্ডিং এর একটা ক্লাসও গিয়েছে। তো ব্র্যান্ডিং রিলেটেড যদি মানে আপনাদেরকে ক্লাস করাতে হয় তাহলে সেটা যে কোনো একটা আমাদের স্কিল ডেভেলপমেন্ট মিটিং এ আমি সুযোগ করে একদিন আপনাদেরকে ব্র্যান্ডিং সম্পর্কে একটা ক্লাস নিয়ে নেব। ব্র্যান্ডিং মানে আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিং কিভাবে করবেন বা ব্র্যান্ডটা কতটুকু ইম্পর্টেন্ট এইগুলি একটু জানতে হবে। এরপর যেটা আছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, কারণ মার্কেটিং স্ট্র্যাটেজি এর মধ্যে ডিজিটাল মার্কেটিং বর্তমানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ মানুষজন এখন ডিজিটালি কনভার্ট হয়েছে, মানুষজন ফেসবুক বেশি চালায়, তো সবাই অনলাইনে থাকে। অনলাইন প্রেজেন্স এবং অনলাইন মার্কেটিংটা আপনাদের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে মার্কেটিং করার জন্য এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ডিজিটাল মার্কেটিং এর যে ক্লাসটা হবে সেখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আরো বিস্তারিত আমাদের দক্ষ প্রশিক্ষক এটা সম্পর্কে জানাবেন। আর ডিজিটাল মার্কেটিং এর আরেকটা পার্ট হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, যেটা সম্পর্কে আমরা সবাই জানি। আর হচ্ছে বাস্তব উদাহরণ বা সফল মার্কেটিং প্রচারণা যদি বলতে হয়, আমরা বলতে পারি আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের সব একটা মার্কেটিং প্রচারণার জায়গা। আমরা সবাই এখানে আমাদের নিজস্ব প্রোডাক্ট সম্পর্কে প্রচারণা চালাই এবং আমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের নিজেদের পণ্য একজন আরেকজনের কাছে বিক্রি করতেছি। তো আমাদের জন্য এই মার্কেটিং এর থেকে বড় উদাহরণ আর কিছু হতে পারে না যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমাদের চেয়ারম্যান স্যার প্রতি আমাদের যে লেভেল 6 আছে, লেভেল 6 এ যে প্রচারণা করে নিজে লাখপতি লাইভটা করে আমাদের পণ্য, আমাদের এই বিভিন্ন উদ্যোক্তাদের পণ্য
1 লাখ টাকার উপরে সেল করে দেয়, এর থেকে বড় মার্কেটিং আর কিছু থাকতে পারে না। ওনার মতো দক্ষ মার্কেটার আছেন বিধায় এত সুন্দর একটা লাইভের মাধ্যমে আমরা লাখ টাকার বিক্রি এই একটা প্ল্যাটফর্ম থেকে অর্জন করতেছে আমাদের ছোট ছোট উদ্যোক্তারা, যারা আরো উদ্যমী হয়ে বিজনেস করতে আরো আগ্রহী হচ্ছে। এর থেকে বড় বাস্তব উদাহরণ আর কিছু হতে পারে না। যত বেশি পজিটিভ মার্কেটিং হয় তত বেশি আপনার সেল বিক্রি হবে। তো আমার ক্লাস আশা করি এই পর্যন্তই শেষ হয়ে গেছে। আমার আর কোনো স্লাইড নেই মার্কেটিং সম্পর্কে। আমি আশা করি বেসিক অফ মার্কেটিং এর যা আছে আমি মোটামুটি সবই তুলে ধরেছি। আসলে মার্কেটিং বিষয়টা যত আপনি